আমি তোর সাথে এখানে রোমান্স করতে আসি নাই, তাই কাপাকাপি বন্ধ কর। আর এই বিয়েটা বন্ধ কর, না হলে তোর লাইফ আমি হেল করে দিব। বাচ্চা মেয়ে হয়ে আমাকে বিয়ে করার খুব শখ না? যারা তবুও কাঁপতে লাগলো, ভয়ের তো চোখে তাকিয়ে আছে শানের মুখপানে। শানের কথাগুলো তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বুকের ধুকপুকানি বেড়ে গেছে, গলা শুকিয়ে মরুভূমিতে রূপান্তর হয়েছে, সেখানে পানির ছিটে ফোঁটাও নেই। যারার এত কাছে কোনো ছেলে কখনো আসেনি। শান কথা বলতে বলতে খেয়াল হলো যারার খুব কাছে চলে গেছে সে। দূরত্ব বাড়ালো, মাথার চুল খামচে ধরে বার কয়েক শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। যার দিকে শান্ত চোখে শান্ত কণ্ঠে বলল, দেখো, এখন তুমি স্কুলে গন্ডি পার হতে পারোনি। তোমার সামনে ফুল ফিউচার পড়ে আছে। আমাকে বিয়ে করে তোমার আমার দুজনেরই ক্যারিয়ার নষ্ট হবে। তার চেয়ে বড় কথা, আমার আর কয়দিন পর ফ্লাইট। আমি দেশের বাইরে চলে যাব। আমি চাইছি না কোনো পিছুটান রেখে যেতে। আই থিঙ্ক তুমি বুঝবে এবং আমার মাকে বোঝাবে। এতক্ষণ পরে যারা মুখ খুলে মাথা নত করে বলল, আপনি এসব কি বলছেন ভাইয়া? এসবের কিছু আমি জানি না। তার চেয়ে বড় কথা, মনি আমার কথায় যদি কাজ হতো তাহলে আমি তোর কাছে আসতাম না, বুঝলি? তাই তুই জোর দিয়ে বললি এই বিয়েটা করবি না। আর যদি কোনো কিছুতে কাজ না হয় তাহলে তুই বলবি তুই সুইসাইড করবি, না হয় অন্য কোথাও তোর রিলেশন আছে। যারা ভয়ে শুকনো ঢোক গেছে বারবার। শানকে দেখেই বোঝা যাচ্ছে সে রেগে আছে অনেক। এদিকে তুই মিশ্রভাবে কথা বলছে, যারার কাছে কেমন লাগছে শুনতে। শানের শিখিয়ে দেওয়া কথাগুলো সে কখনোই কাউকে বলতে পারবে না। যারা এমনিতেই ভীতু মেয়ে, এটা শান জানে, তবুও এমন কথা বলল। এসব কথা আমি কাউকে বলতে পারবো না। আপনি বলেন তাহলে কাজ হবে, দেখেন। শান বিরক্তিতে উচ্চারণ করে বলল, বাচ্চাদের মতো কথা বললে তো আর হয় না। মা কখনো এসব বিশ্বাস করবে না। তোমাকে যেটা বলছি সেটা করবে, গট ইট? যারা প্রতিবাদ করে দৃঢ় কণ্ঠে বলল। আমি কখনোই এসব বলতে পারবো না, মনি কষ্ট পাবে। শান রেগে গিয়ে কাবাডের সাথে মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তুই জানিসও না তোর জীবন আমি কিভাবে নরক বানিয়ে দিব। মাথায় রাখিস কথাটা। দরজার ওপাশ থেকে হাসাহাসির আওয়াজ ভেসে আসছে। শানের মাথায় দপ করে রাগ উঠে গেল। পা চালিয়ে দরজা খুলে সবাইকে রাম ধমক দিল। সবাই ধমকে কাচুমাচু করতে লাগলো। শান চলে যেতেই শানের কাজিন বোনগুলো সবাই রুমে ঢুকে যারাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। যারা এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারে নাই। শানের বোন ঈশা বলল, কি হবু ভাবি, বলে ফেলো তো, ভাইয়া রুমে ঢুকে অত জোরে দরজা লাগিয়ে দিয়ে তোমার সাথে কি করলো? বাসার সবাই সেই আওয়াজ শুনতে পেরেছে। শানের চাচাতো বোন রিমতি বলল, ভাইয়া নিশ্চয়ই দরজা বন্ধ করে চুমুটুমু খেয়েছে, তাই না? সেজন্য আমাদের লজ্জায় কিছু বলছে না। আরে ব্যাপার না, আমরাই তো। বলো না, বলো না কি হলো? মামতো বোন সাদিয়া চোখ মুখ কুচকে বলল, ভাইয়া মোটেও অমন না, নিশ্চয়ই চড় মারছে। দেখছিস না মুখটা কেমন প্যাঁচার মতো করে রাখছে। এক একজন এক এক কথা বলতে লাগলো। যারা লজ্জায় লাল নীল হচ্ছে। এমন পরিস্থিতি থেকে উদ্ধার করতে এলো শানের মা। সবাইকে ঘর থেকে বের করে দিলেন। যারা হাঁপ ছেড়ে বাঁচলো যেন। যারা প্রশ্নাত্মক চোখে তাকিয়ে বলল, এসব কি হচ্ছে মনি? আমাকে তো কিছু বলনি তোমরা। আর এসব কেনই বা করছো? আমি বিয়ে করতে চাই না। আমি কেন? আমার ছেলে কি বলছি তোর? যারা চুপ হয়ে গেল, মনে মনে বলতে লাগলো, এক কথা সবাই বুঝতে পারবে যে আমি শ্যাম ভাইকে পছন্দ করি, যদি কেউ ভালোভাবে খেয়াল করে। এমনকি আমার আম্মু বুঝতে পেরেছিল। তাহলে কি মনিও বুঝতে পারছে? বুঝতে না পারাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কেননা মনি বিচক্ষণ মানুষ, সবকিছু বুঝে যায়। কথাটা ভেবে অতি সাবধানে লুকিয়ে দীর্ঘশ্বাস নিল। মুখে বলল, মনি দেখো, ভাইয়া এই বিয়েতে রাজি নয়। আর কারোর ইচ্ছের বিরুদ্ধে কিছু করা ঠিক নয়। ভাইয়া অন্য কাউকে ভালোবাসতে পারে। শোন, আমি আমার ছেলেকে চিনি, ও এসব করবে না। আর তোরও বুঝতে হবে তোর একটা জায়গা দরকার, যেখান থেকে তোকে কেউ উপরে ফেলতে পারবে না। আর আমার ইচ্ছে ছিল তুই বড় হলে শান নিজের পায়ে দাঁড়ালে তোদের বিয়ে দিব, কিন্তু পরিস্থিতিটা এখন ভিন্ন। মনি তবু বাদ দাও না, আমি নিজে কিছু করতে চাই। তার জন্য নিজের গোড়াটা শক্ত হওয়া চাই। আর এখন মানুষ বিয়ের পরেও পড়াশোনা করে। আমি তো বলি নাই তোকে পড়াশোনা করতে দিব না। পড়াশোনা করবি,
নিজের মতো চলবি, কোনো বাধা নেই। শানও চলে যাবে। কিন্তু ভাইয়া রাজি না, আমি এটা করতে পারবো না মনি, তুমি বোঝার চেষ্টা করো। মনি প্লিজ বোঝো একটু। সেটা আমি বুঝবো, তুই বিয়েতে রাজি, এইটাই ফাইনাল। মনি প্লিজ বোঝো না। শান তোকে কিছু বলেছে তাই না? শানের তখনকার বলা কথাগুলো বলতে গিয়েও বলল না যারা। কি বল? না না ভাইয়া কি বলবে? শোন, আমাকে বোকা ভাবিস না, আমি সব বুঝি। শান এসেছিল, আমি জানি। তোকে হুমকি দিয়ে গেছে, আমি জানি। দেখবি একবার বিয়েটা হতে দে, তাহলে শান মেনে নেবে সব। যারা আর কিছু বলতে পারলো না। শানের মা শান্তি চলে গেলেন রুম থেকে। হয়তো শানের রুমে গেলেন। যারার আজ নিজের কাছে নিজেকে কেমন ছোট মনে হচ্ছে। অন্যদিকে আবার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার আকুল আবেদনটা মঞ্জুর হওয়ার মনের মধ্যে মিশ্র অনুভূতিগুলো রঙিন অশ্বরিতে ডানা মেলে উড়াউড়ি করছে। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, এটা কি ঠিক হচ্ছে? যারা দীর্ঘশ্বাস ছাড়লো। এখন আর নিজের জীবনের ওপর কোনো নিশ্চয়তা নেই। সব সিদ্ধান্ত শেষে খবর এলো আজ সন্ধ্যায় বিয়ে হবে। বাসায় হুলস্থুল বাঁধিয়ে দিল। খবরটা পাওয়া মাত্র যারা মনের মধ্যে কেমন খুঁতখুত করতে লাগলো। বিয়েটা করতে মন সায় দিচ্ছে না। শেষ পর্যন্ত বিয়েটা হবে তো? শান রাজি হয়েছে তো, নাকি মনির চাপে পড়ে রাজি হয়েছে? শানের তখনকার কথাগুলো মনে পড়তেই মনের মধ্যে অজানা ভয়রা উকি দিল। এমন হাজারো চিন্তা কল্পনা করতে লাগলো যারা। মন বলছে কিছু ঠিক হচ্ছে না, সবকিছু ভুল। সবকিছু ছেড়ে কি তাহলে তাকে দূরে কোথাও চলে যাওয়া উচিত? শান ভাইয়া প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন না প্লিজ। এখান থেকে পড়লে মরে যাব, প্লিজ ছাড়বেন না প্লিজ। যা মরে যা, তোকে বাঁচিয়ে রেখে কি লাভ? তুই মরলেই আমি এই বিয়ের হাত থেকে বাঁচবো। যারা থমকে গেল। শানের শক্ত করে ধরে রাখা হাতটা ছেড়ে দিল সে। শান যারার হাত টান দিয়ে ছাদের নিরাপদ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, আমাকে তোর খুব বিয়ে করার শখ তাই না? আমি এই দেশে যে কয়দিন আছি তোর জীবনটা আমি নরক বানিয়ে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে শান চলে গেল। যারা চোখ ছাপিয়ে জল এলো। এত কষ্ট কেন তার জীবনে? সূর্য অন্তমান রক্তিম অন্তরিক কক্ষে পাখিদের নিড়ে ফেরার তারা, বাতাসের রং বেরঙের ফুলের ঘ্রাণ। সে বাতাস ছুঁয়ে যাচ্ছে যারার দেহ মন। ধীরে ধীরে সূর্য ডুবে গেল নীলাভ অন্তরীতে। পূর্ণ চন্দ্রিমা যারার মনে চট করে প্রশ্ন উদয় হলো, আজ পূর্ণিমা? তখনই শান কোথা থেকে এসে যারাকে ছাদের বাইরের দিকে ঝুঁকে দাঁড় করালো। যারা প্রথমে ভয় পেয়ে বাঁচার আকুতি করলেও শানের কথায় যারার কথাও যেন লাগলো। বাঁচার ইচ্ছে যেন মরে গেলেও নিজের ওপরে বিতৃষ্ণা আসলো। মনে পড়লো কাউকে আঁকড়ে ধরে বাঁচার মতো কেউ নেই। যারা ছিল তারা পাড়ি দিয়েছে দূরে না ফেরার দেশে। যারা রেলিং ধরে নিচে তাকালো। লাফ দেওয়ার সাহস হলো না, রেলিং ঘেঁষে বসে পড়লো। হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠলো। নিজেই নিজেকে বলতে লাগলো, তোর ভাগ্য এত খারাপ কেন যারা? তোকে কেউ কেন ভালোবাসে না? তুই দেখতে খারাপ যারা, সেজন্য তোকে কেউ ভালোবাসে না। জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা মন থেকে আসে। কিন্তু ভাইয়া কি যেন বললো ভাইয়া, আর আমি মরে গেলে ভালো, তাহলে আমি সব নষ্টের মূল? না, এত অপমানের পর ভাইয়াকে বিয়ে করা মানে নিজেকে ছোট করা। না, আমি কিছুতেই এ বিয়ে করব না। চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো যারা। পা আঘাতে গেলে কেমন ভার ভার লাগলো। চোখ ছাপিয়ে জল আসতে লাগলো। ধীর গতিতে নিচে এসে দেখলো হুজুরের পাশে বড় মা, ছোট মা আর খালু বসে আছে। যারা চোখ বুলিয়ে মনিকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। পেল না কোথাও। পাশের রুমে চলে গেল, যেখানে কিনা সবাই আছে। কাজিনগুলো যারাকে সাজাতে লাগলো। যারার কোনো বাধা মানলো না। যারার বুকের দুরু দুরু বেড়েই চলেছে। কি হবে? কি করে হবে? চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি এ বিয়ে করব না, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হলো না তার। বিয়ের জন্য বাসার রুম থেকে ডাকা হলো। যারা আর শানকে পাশাপাশি বসানো হলো। যারা চোখ তুলে দেখলো শান লাল চোখে স্থির হয়ে বসে আছে। কিছু বলার সাহস পাচ্ছে না যারা। যারা নিজের ওপরেই বিরক্ত হলো। এত ভীতু কেন সে? ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল। কথা হলো শান বিদেশ থেকে এলে বড় করে অনুষ্ঠান করা হবে।
শান আর যারা এখনো পাশাপাশি বসে আছে। বড়রা যদি না থাকতো তাহলে এতক্ষণে শান এখান থেকে চলে যেত। যারা চেয়ে বিয়েটা আটকাতে পারেনি। যারা যখন নিজের কল্পনা জল্পনা করতে ব্যস্ত, তখনই শান কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, মিসেস জারা, আর ইউ রেডি? আপনার জীবন ধীরে ধীরে বিষক্রিয়াময় করে তুলবো আমি। জীবনে বেঁচে থাকতে আর ইচ্ছে হবে না। দেখিস, বিয়ে করার স্বাদ একেবারে মিটিয়ে দিব তোর। যারা নিশ্চুপ হয়ে শুনলো। শানের প্রতিটা কথায় বুক কেঁপে উঠল। বুঝলো আগে তো কঠিন জীবন ছিলই, এখন দ্বিগুণ কঠিন তার জীবন। সে তো বিয়ে করতে চায়নি, আর সে তো কখনো বলেওনি শানকে বিয়ে করবে। তাহলে তাকে কেন সব সহ্য করতে হবে? যারা মনে মনে দোয়া করলো, আল্লাহ, আমার ধৈর্য শক্তি বাড়িয়ে দাও। তুমি আমার স্বামীকে ভালো রেখো, এই পরিবারের সকলকে ভালো রেখো। আজ শান আর জারার বাসর রাত হওয়া সত্ত্বেও শানের মা শান্তি বললেন, ওরা এখনো ছোট যেহেতু একসাথে থাকার প্রশ্নই উঠছে না। আগের মতোই যে যার মতো যার যার রুমে থাকবে। শান্তির কথায় কেউ দ্বিমত করলেন না, সবাই মেনে নিলেন। যারা রাতে চোখ বন্ধ করে শুয়ে আছে, ঘুম আসছে না, চোখ দিয়ে অঝোর ধারায় পানির বন্যা বয়ে যাচ্ছে। এপাশ ওপাশ করেও শত চেষ্টা করেও যারার ঘুম হলো না। উঠে ডায়েরি খুলে মনের অজস্র কথা ক্ষুদ্র ভাষায় লেখার প্রচেষ্টা চালালো। চোখ দিয়ে দুর্লভ অবাধ্য জলগুলো টুপটাপ ডায়েরির পাতায় পড়ে সাদা পৃষ্ঠে ভিজে নরম হয়ে উঠল। যারা বেশিক্ষণ বসে থাকতে পারলো না, বিছানায় উবু হয়ে শুয়ে কান্না করতে লাগলো। কট করে দরজার লক খুলে গেল। যারার কান্না থেমে গেল। অতি সাবধানে চোখের জল মুছে চোখ বন্ধ করে শুয়ে রইল। দরজার লক করার শব্দ শুনতে পেল যারা মনে করলো মনি এসেছে, কিন্তু আচমকা হাত টান দিয়ে উঠে বসালো যারাকে। যারা চমকে তাকালো মানুষটির দিকে। মানুষটি হিংস্র চোখে তাকিয়ে আছে। যারা ভয়ে শুকনো ঢোক গিল, মনে মনে দোয়া করতে লাগলো। আমাকে অশান্তিতে রেখে নিজে শান্তিতে ঘুমাচ্ছ। খুব খুব শান্তি না তোর? তোর শান্তি ছুটাবো আজ আমি। যারা শানের এমন বিহেভিয়ার দেখে হতবিহল হয়ে গেল। যারা কিছু বলার আগে শান যারাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিছু বোঝার আগে অদর মিলিয়ে দিল। যারা অবাকের শীর্ষে পৌঁছে গেছে। যারা ঠোঁটে ব্যথা পেতে শানকে জোরে ধাক্কা দিল, কিন্তু কাজ হলো না। কিছুক্ষণ পর শান নিজেই ছেড়ে দিয়ে বলল, আজ না আমাদের বাসরাত, চল বাসর করে আসি। আর কিছু বলার আগে যারা ডুকরে কেঁদে উঠল। শান বলল, এইটুকুতেই এত চোখের পানি নষ্ট করলে হবে না। চোখের পানি জমিয়ে রেখে দাও। আমি তো পিকচার বাকি হ্যাঁ। এবার সারা রাত কাঁদো, এবার আমার শান্তির ঘুম। শান শীষ বাঁচাতে বাঁচাতে চলে গেল। যারা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল শানের যাওয়ার পানে। সকাল 6:45। চারিদিকে বৃষ্টির প্রবল বাতাসে সব লন্ডভন্ড। এই সকালে যারা রাস্তায় ছিল, সবাই আশ্রয় নিল কোনো না কোনো ছাউনির নিচে। টুপটাপ বৃষ্টি আর ঝড়োয়া বাতাসে যারার দেহ ছুঁয়ে গেল মন অবধি, আর পৌঁছতে পারল না। বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতে হাঁটতে কাক ভেজা হয়ে পৌঁছে গেল কোচিংয়ে। বসে পড়লো পিছনের বেঞ্চে। নতুন কোচিং, নতুন স্কুলে যারা এখনো ভালো কোনো ফ্রেন্ড হয়নি। প্রয়োজনে টুকটাক সকলের সাথে কথা বলে। আসার সময়ও সেই বৃষ্টি যারাকে দমাতে পারলো না। আগের মতোই এবারও কাক ভেজা হয়ে বাড়িতে ফিরলো। বসার রুমে কাউকে দেখতে না পেয়ে রুমে গিয়ে শাওয়ার নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে বাইরে আসলো। বড় মা খেয়ে চলে গেছে। তারা নিজেদের মতো ঘুরতে কিংবা খালুর সাথে অফিসে। এখন বাড়ির ছেলেমেয়েরা খাচ্ছে। যারাকে দেখে শান্তি বলল, যারা, আয় বস, খেয়ে নে। কখন ফিরলি? যারা চেয়ার টেনে বসতে বসতে কণ্ঠস্বর খাদে নামিয়ে মলিন কণ্ঠে বলল, একটু আগে। যারার ছোট মামা যারাকে ডেকে উঠলেন। যারা মা, এদিকে আয়। যারা উঠে মামার কাছে গেল। মা বাবার পরে যারাকে তার মামা আর মনি বেশি ভালোবাসে। যারাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, তোর চোখ দুটো ফোলা ফোলা কেন? রাতে ঘুমাসনি নাকি? নাকি ভালো ঘুম হয়নি? কোনটা? কোথায় মামা, তুমি চোখে বেশি দেখছো। আচ্ছা শোন, আজই তো আমরা সবাই মিলে খুলনায় রওনা দিচ্ছি। তোর হাত খরচের টাকা আমি এসে এসে দিয়ে যাব, বুঝলি? কাউকে বলার দরকার নাই। নিজের মতো খরচ করবি, যা মন চাই তাই করবি। ঘুরবি, দেখবি, মন ভালো থাকবে। না মামা, আমার লাগবে না, আর যা লাগবে সবই আছে।
আমার জন্য অযথা কেন খরচ করবা বলো তো? এমনিতেই অনেক খরচ হচ্ছে আমার জন্য তোমাদের। এক চট দিয়ে দাঁত ফেলে দেবো তোমার। বেশি বড় হয়ে গেছো তুমি। আমাদের কথার কোনো দামই নেই তোমার কাছে। যারার বলতে ইচ্ছে করলো, তোমাদের কথা মতোই তো বিয়ে করলাম, এখন দেখো আমি তার জীবনে বিষ কাটা। সে আমাকে উপড়ে ফেলতে চায়, আমিও চাই। কি হলো, মেয়েটাকে বকছো কেন? কি হয়েছে? যারা আর যারার ছোট মামা চমকে উঠল। ছোট মামা ভালোবাসলেও মামি সুবিধার নয়। যারা হেসে বলল, কিছু না মামি, ওই নতুন স্কুলে কি করব, কেউ কিছু বললে কিভাবে উত্তর দিব সেটা শেখাচ্ছিল। কেন, যারা ছোট নাকি? ও এখন যথেষ্ট বড় হয়েছে, যথেষ্ট বুদ্ধি জ্ঞান আছে। তুমি এসব উল্টোপাল্টা শিখিয়ে ওর মাথা বিগড়ে দিও না তো। মামা বলল, আচ্ছা যা খেয়ে নে, সকাল থেকে তো কিছুই খাস না, যে খেয়ে নে। মামি চোখ ছোট ছোট করে তাকিয়ে চলে গেল। যারা বুঝলো মামি কিছু আজ করতে পারছে। বাসায় গেলে মামা মামির ঝগড়া লাগবে ভেবেই যারার মন খারাপ হলো। তবু মামাকে কিছু বলল না, জানে বললে কিছু লাভ হবে না। মামা টাকা দিবে বলেছে যখন, তখন দিবেই। সবাই টুকটাক কথা বলল। শান এতক্ষণ চুপ করে থাকলেও এখন গম্ভীর কণ্ঠে শান্তিকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমার 1 সপ্তাহ পর ফ্লাইট। সে কি এত তাড়াতাড়ি? যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। কথাটা বলে সিঁড়ি দিয়ে ওঠার সময় শান যারাকে উদ্দেশ্য করে বলল, যারা রুমে আয়, কাম ফাস্ট। শান কথাটা বলে চলে গেল। যারার গলার খাবার বেঁধে চোখে পানি চলে এলো। মনি যারাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। শান্তি যারার পাশ থেকে সরতেই সব কাজিন সার্কেলরা মিলে যারাকে পচাতে লাগলো। যারা অবশ্য এসবে লজ্জা বা হাসি পাচ্ছে না, তবুও মলিন হেসে খাবার ছেড়ে উঠে পড়লো। শানের রুমের দরজায় দুরু দুরু বুকে টোকা দিয়ে কাপা গলায় বলল, আসবো? ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে যারা দরজায় মোচড় দিয়ে দরজা খুলে রুমের ভিতরে উকি দিয়ে দেখলো কেউ নেই। দরজা খুলে রুমে ঢুকে ওয়াশরুমের দরজা খুললে দেখলো নাই। যারা ফিরে যাওয়ার জন্য দরজার কাছে আসতেই ব্যালকনি থেকে শান এসে বলল, কোথায় যাচ্ছিস? যারা দাঁড়িয়ে গেল, পিছনে ফিরে মাথা নিচু করে বলল, না মানে আপনাকে দেখতে না পেয়ে চলে যাচ্ছিলাম। শান যারাকে দরজার কাছ থেকে সরিয়ে দরজা লক করে যারাকে দরজার সাথে দুহাত আটকিয়ে বলল, আজ সকালে কই গিয়েছিলি? যারা ভয়ের তো চোখে বলল, কোচিং এ। ও রিয়েলি? তুই পড়াশোনা করতে যাস নাকি নিজের শরীরের প্রতিটা ভাঁজ রাস্তার লোককে দেখাতে যাস? শানের ধমকে যারা কেঁপে উঠল। শান আবার বলল, এই বাড়িতে নষ্টামি চলবে না। আমার বাবার একটা সম্মান আছে, আর তোর মতো মেয়ের জন্য তার সম্মানে এতটুকু আঘাত লাগুক সেটা আমি চাই না। আর আমি বেশ বুঝতে পারছি আমি না থাকলে তুই কি কি করতে পারিস। মাথায় রাখবি, তুই এই বাড়ির বউ। আমি যদি এদিক থেকে ওদিকে কিছু শুনেছি, তোকে নিজের হাতে খুন করব আমি। মাইন্ড ইট। তুই এই বাড়ির বউ? যারার কানে বারবার প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো। ওখানে আটকে রইল, আর কিছু মাথায় ঢুকলো না যারার। শান সরে যেতে শান আবার বলল, গেট আউট। যারা ধীর গতিতে বেরিয়ে এলো। নিজের রুম থেকে সারাদিন আর বের হলো না। খাবারটাও রুমেই খেলো। কাঠফাটা রোদের দিনে অর্ধেক স্কুল করে বাসায় আসলো যারা। স্কুলের হেড টিচার শানের বাবার বন্ধু হওয়ার আগে থেকে বলে রাখে যারা প্রয়োজনে শরীর ভালো না আর শরীর ম্যাচম্যাচ করছে। শাওয়ার নিয়ে বসার রুমে আসলো। কালকে মামারা চলে যাবার পর থেকে বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ফ্রিজ খুলে দেখলো কি কি আছে, ফল, চকলেট, জুস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। যারা কিন্তু খেতে ইচ্ছে করলো না। শান পানির গ্লাসটা শব্দ করে টেবিলে রেখে বলল, তোর শাস্তি, তুই এখন থেকে আমি যতক্ষণ না তোকে নিচে আসতে বলবো ততক্ষণ তুই ছাদে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকবি। এই রোদে? হ্যাঁ, এটাই তোর শাস্তি। কিসের শাস্তি? কালকে বৃষ্টিতে ভিজে বাসায় আসার শাস্তি তখন দিতে পারি নাই, বাসায় সবাই ছিল বলে। বাট এখন কেউ তোকে এই শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না। যারা ভয় পেল। শান আবার বলল, খালি পাই কিন্তু নো স্লিপার। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? না গেলে বল, অন্য কিউট কিউট শাস্তি দেই। না যাচ্ছি। যারা পিট করে চোখ খুলতেই সারা শরীর ব্যথা অনুভব করলো। মাথা ভার ভার লাগলো। যারা মাথায় হাত দিয়ে চারিদিকে তাকিয়ে দেখলো। শুভ্র রং দেখে চমকে গেল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, আমি কি মরে গেছি? মরলে তাও বাঁচতাম।
যারা চমকে পাশে তাকিয়ে দেখে শান ওর দিকে স্থির চোখে তাকিয়ে আছে। যারা দিকে শানের চোখ জোড়া লাল করে তাকিয়ে আছে। যারা আতকে উঠে বলল, কি হয়েছে আমার? মরিসনি, মরতে মরতে বেঁচে আছিস। তখনই শান্তি কেবিনের দরজা খুলে ভিতরে আসলো। শানের কথা শুনে শানকে জোরে ধমক দিয়ে বলল, শান, মুখ সামনে কথা বলো। মেয়েটা অসুস্থ আর তুমি, ছি, আর ভাবতে লজ্জা লাগছে তুমি আমার ছেলে হয়ে একটা মেয়ের সাথে এভাবে কথা বলছো, তাও আবার মেয়েটা কিনা তোমার স্ত্রী। শান মাথা নিচু করে স্থির চোখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। কোনো প্রতিউত্তর করলো না সে। যারা হাসার চেষ্টা করে বলল, মনি, তুমি ভুল বুঝছো, ভাইয়া তো আমার সাথে মজা করছিল। শান্তি কঠিন কণ্ঠে বলল, তুমি ছোটর মতো থাকো, আর তুমি আমাকে শিখেছো কোনটা মজা আর কোনটা কটাক্ষ করে কথা বলা। তুমি চুপ করে থাকো, আর শান, বেরিয়ে যাও, আজ যেন তোমাকে এখানে না দেখি। শান চলে গেল, কিন্তু সে বাসায় গেল না, ফ্রেন্ডের বাসায় গেল। শান চলে যেতেই যারা বলল, মনি, তুমি ভাইয়াকে শুধু শুধু বকলে। চুপ, একদম চুপ। তুই আগে বলবি না শান সবার অগোচরে তোর সাথে এমন বিহেভিয়ার করে, তোকে এভাবে কষ্ট দিচ্ছে? আমরা তো কেউ না নাকি? আমরা কি মরে গেছি? মনি, এমন করে বলো না প্লিজ, আমার কষ্ট হয়তো, বোঝো না কেন? শোন, আমাদের যদি কিছু ভাবতিস তাহলে বলতিস। যারা মুখটা ছোট করে বলল, সরি মনি, প্লিজ কষ্ট পেও না। আচ্ছা হয়েছে, থাক, আর কথা না বলে খেয়ে নে। তোর জন্য স্যুপ আর পাতলা করে সুজি বানিয়ে আনছি, খেয়ে নে, দেখবি শরীর ভালো লাগবে। এখন কটা বাজে মনি? দুপুর 2টা। ও, জি, এবার উঠেন। কাল থেকে কিচ্ছু খাননি। আমি তো সবাই ভয় পেয়ে গেছিলাম, এত জ্বর। পরে তোকে ডাক্তারের কাছে আনলাম, তোকে স্যালাইন দিল, জ্ঞান ছিল না দেখে আরো টেনশনে পড়ে গেছিলাম। ডাক্তার বলল তোকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। আমার ছেলে তো তোর জন্য পাগলের মতো করছিল। তখন একবার মনে করেছিলাম হয়তো মেনে নিয়েছে, ভালোবেসে করছে, কিন্তু না। সুমি বলল সাই নাকি তোকে ছাদে রোদে দাঁড়িয়ে থাকতে বলছে। তখন বুঝলাম আমার ছেলে নিজের গিলটি ফিলের জন্য করছে। সারা রাত না ঘুমিয়ে তোর পাশেই বসেছিল, জানিস? যারা চমকালো, কথা ঘুরিয়ে জেদ ধরে বলল, মনি, আমি বাসায় যাব, হসপিটাল থাকবো না, প্লিজ কিছু করো। কেউ যারার জেদের সাথে পারল না। সেই দিনই যারাকে বাসায় আনা হলো। তারপরের দিন শান বাসায় এলো। শানের উসকুস এলোমেলো চুল, পাতলা শরীরে ঢিলা চেকের শার্ট, শার্টের হাতা ফোল্ড করা। যারা তখন বসার রুমে বসে বিরক্তি নিয়ে ফল আর দুধের গ্লাস নিয়ে বসে আছে। আর সামনে টিভিতে যারার ফেভারিট ওয়াগি কার্টুন চলছে। ওয়াগি সিনেমাটাকে বিভিন্নভাবে ইমপ্রেস করছে। শান যারাকে ক্রস করার সময় আর চোখে তাকালো একবার। যারার হার্টবিট বেড়ে গেল, শ্বাস আটকে গেল। শানের দিকে চোখ সরিয়ে নিল, সাথে সাথে টিভিতে দিল ওয়াগি আর সেনোরিতার কিসিং সিন চলছে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো টিভি স্ক্রিনে। ঠাস করে টিভি অফ হয়ে গেল। যারা চোখ মুখ কুচকে পাশে তাকাতে আটকে উঠল। কি করবে ভেবে পেল না। এলোমেলো দৃষ্টি দিয়ে সোফা থেকে উঠে দাঁড়াতে গেলে তাল সামলাতে না পেরে আবার বসে পড়ল। শান শক্ত চোখে যারার দিকে তাকিয়ে বলল, তুই নাকি বাচ্চা, তোর টিভিতে এসব কি দেখিস? বলবো মাকে তার গুণধর বৌমার চরিত্রের কথা? আসলে ভাইয়া, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, কি বুঝতে পারিসনি? তুই সবই বুঝিস, শুধু না বোঝার ন্যাকামো করিস। শান দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, তোর টিভি দেখা অফ। আরো আস্তে আস্তে কি জানি বলতে বলতে নিজের রুমে চলে গেল। যারা মন খারাপ করে সোফায় পা তুলে গোল হয়ে বসে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, আমার কি দোষ? আমি কি জানতাম নাকি এক্ষুনি সব হবে? আর এসব কার্টুন কে বানায়? হ্যাঁ, তাকে সামনে পেলে খবর আছে। শুধু শুধু আমি এক গাদা বকা খেলাম। দূর দূর তেরে চাই, ভাল লাগে না কিছু। আমি যে তার বউ, তার কি মনে থাকে না? দেখা হলেই চোখ রাঙানি আর ধমকে তেতো তেতো কথা, শুধু আমার বুঝে কষ্ট হয় না? সুমি হেসে বলল, কি গো আম্মা, আস্তে আস্তে কি কও? পাগল টাগল হইয়া গেল নাকি গো? যারা মুখ ফুলিয়ে বলল, না, তবে হয়ে যাব। দেখো
সেদিন আর বেশি দূরে নেই, আমাকে দেখতে পাগলা গারদে যাবে তো। সুমি এবারও হেসে বলল, দূর পাগলি মেয়ে, এসব কথা কইতে নাই। শোনো খালা, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া আছে বুঝলে। কেন আম্মা জান, আমি আবার কি কইলাম? যারা গম্ভীর কণ্ঠে মুখ ভার করে বলল। কি করনি সেটা বলো, সব পাকিয়ে রাখছো তুমি। সুমি ভয় পেয়ে দৌড়ে যারার কাছে ফ্লোরে বসে বলল, ও আম্মা জান, আমি কি করছি গো? তুমি আমারে মেলা কষ্ট দিছো। ও আম্মা, তুমি আমার কথায় কষ্ট পাইছো? কোন কথায় কষ্ট পাইছো গো? তুমি মনিকে সব সত্যি বলে দিছো কেন? জানো মনি ভাইয়াকে কতটা বকা দিছে? তো কি কইতাম আব্বাজান, আম্মাজান রে কষ্ট দিছে। আমার মাথা ঠিক ছিল না। আব্বাজান তোমার লইয়া কোলে কইরা যখন হাসপাতালে লইয়া গেল, তখন তোমার অবস্থা দেখে হড়বড় করে সব বইলা দিছি। খুব ভালো করছো। তুমি আমার সাথে কথা বলবে না, আমি তোমার উপরে রাগ করেছি। কাটটি। ও আম্মা, তুমি কও আমি কি কইলে তোমার রাগ পইরা যাইবো? সত্যি রাখবে তো? তুমি খালি কইয়া দেখোই না। শোন না, এই দুধটা নিয়ে যাও, এটা খাইলে আমার মাথা ভন ভন করে। আর এই ফলগুলোও নিয়ে যাও, এগুলো চিবিয়ে খেতে গেলে মনে হয় আমি গরুর মতো ঘাস পাতা চিবাচ্ছি। গরুর মাথায় তাও বুদ্ধি আছে, তোর মাথায় তো তাও নাই। তোকে শানের কথা শুনে যারার রাগ লাগলো, রাগে কিছু বলতে পারলো না, চোখ দিয়ে পানি এলো। শান সুমিকে উদ্দেশ্য করে বলল, খালা, ওর সাথে ফাও কথা না বলে এদিকে এসো, আমাকে খেতে দাও। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। অন্তরিক্ষে নতুন চাঁদ উঠেছে, বাতাসে বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ, চারিদিকে মিটিমিটি আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। যারার রাতে ঘুম আসছিল না, তাই ছাদে বেড়াতে এসেছিল। ছাদে যে শান ছিল সেটা যারা জানতো না। এসে দেখে শান রেলিং এর উপরে উঠে বসে চোখ বন্ধ করে গান গাইছে। পাশেই ধোয়া ওঠা কফির মগ। যারা গান শুনতে শুনতে কখন যে শানের পাশে এসে দাঁড়িয়েছে যারা নিজেও জানে না। গান শুনতে শুনতে স্থির চোখে নিচ থেকে বেড়ে ওঠা বড় কাঠগোলাপ গাছের দিকে তাকিয়েছিল। গোলাপি রঙের ফুলটা টুপ করে পড়তেই যারা দৌড়ে গিয়ে ফুলটা তুলে নিয়ে কানের পিঠে গুজে দিল। কাঠগোলাপ যারার বড্ড প্রিয়, এ বাড়িতে আসার পর থেকে প্রতিদিনই এই গাছ থেকে ফুল ছিঁড়ে কানের পিঠে গুজে। শান গান শেষ করে চোখ খুলে যারাকে দেখে রেগে গিয়ে বলল, তুই এখানে এত রাতে কি করছিস? যারা চমকে গেল, সে তো ভুলেই গেছিল শান এখানে আছে। যারা শুকনো ডুব গিলে বলল, না মানে ভাই, তাই দেখতে আসছিস পাশের বাসার তোর প্রেমিক ছাদে আছে কিনা? থাকলে চুটিয়ে প্রেম করতি। যারা অবাক হয়ে গেল, শান কি বলছে তার কথা যারার বোধগম্য হচ্ছে না। মানে কি বলছেন এগুলো? জানিস না কি বলছি, নাকি জেনেও না জানার ভান করছিস? যারা এবার ফুঁসে উঠে বলল, আপনি সব সময় এমন করেন কেন ভাইয়া? গলার নিচে আর কি করি তোর সাথে? তুই কি মনে করিস আমি কিছু জানি না? ছাদে পাশের বাসার ছেলেটা তোর দিকে তাকিয়ে থাকে আর তুই তাকে ভাব দেখাস। যারা যেন আকাশ থেকে টপ করে পড়লো, অবাক গলায় বলল, কি বলছেন এগুলো? আমি মোটেও এগুলো করি না। আর পাশের বাসায় যে কোনো ছেলে আছে এটা জানি না। তো কি করতে আসছিস? তোর চেহারা দেখাতে? যা এখান থেকে। জানিস না রাতে ছাদে ভূত থাকে? যারা ভয়ার্ত চোখে চারিদিকে অবলোকন করলো। শান আবার বলল, কি হলো, যা রুমে যা। ঘুম না আসলে পড়তে বস। তোর না সামনে এসএসসি পরীক্ষা? পড়াশোনার যা অবস্থা দেখছি, তুই ফেল মারবি নিশ্চিত। যারা ভয় পেয়ে ও বলল, তোমার সাথে আর একটু থাকি না ভাইয়া। শান যারার মুখ পানে গভীর দৃষ্টি দিল। যারা শানের মুখ থেকে মুখ ফিরিয়ে বলল, ভাইয়া, তুমি ভিনদেশে গিয়ে আমাকে ভুলে যাবে? আমার কথা তোমার একটু মনে পড়বে না? কে তুই? তোর কথা ভেবে কেন আমার মূল্যবান সময়টা নষ্ট করব? আর আমি সেখানে পড়াশোনা করতে যাচ্ছি। তোর মতো আমার কাছে ফাও সময় নাই, বুঝলি? শানের কথা শুনে যারার ছোট মনটায় বড্ড অভিমান জমল। শান অবলীলায় কোনো কিছু না ভেবে কত সহজে কথাগুলো বলে দিল। অভিমানে যারার কান্না পেল, কিন্তু সে কাঁদলো না। এক বুক অভিমান নিয়ে অভিমানী কণ্ঠে বলল, ভিনদেশে গিয়ে সাদা চামড়ার মেয়ে প্রেমে পড়বেন? তারা তো অনেক সুন্দর দেখতে। শান ভ্রু কুঁচকে ঠোঁট কামড়ে ধরে কি যেন ভেবে বলল, কাউকে ভালো লাগলে প্রেমে পড়তেই পারে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। যারা ছোট করে বলল, ও আচ্ছা, আপনি থাকেন, আমি যাই। কথাটা বলে যারা হাঁটা দিল। শানু যারার পিছে পিছে গিয়ে বলল,
আর ইউ জেলাস? কেন? আমি আপনার কে যে জেলাস হব? জেলাস হওয়ার মতোই কেউ একজন। যারা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গেলে অন্ধকারে পা পিছলে যায়। শান বুঝতে পেরে হাতে থাকা চায়ের কাপটা ছেড়ে দিল। সেটা পরে ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল। শান যারাকে দুহাতে আগলে নিল। যারা তো ভয়ে শেষ, চোখ বন্ধ করে ভাবলো আজই ওর শেষ দিন। কিন্তু কোনো ব্যথা না পেয়ে চোখ খুলে দেখলো শান ওর খুব কাছে। যারা শানকে ছেড়ে কয়েক সিঁড়ি দূরে দাঁড়ালো। শান ধমকে উঠে বলল, এভাবে দৌড়াচ্ছিলি কেন? এখনই তো পড়ে যেতিস। আমি আসলে বুঝতে পারিনি। তুই কখনো কিছু বুঝতে পারিস না? জানিস না তাহলে কি পারিস? কি জানিস? যা রুমে যা, আর কখনো যেন রাতের বেলা ছাদে না দেখি। শানের ধমকে যারা ভয়ে দৌড় দিল। শান কিছু বলতে গিয়েও বলল না। সকালে যারার শরীর এখনো দুর্বল থাকায় মনি যারাকে স্কুলে যেতে দিল না। যারা স্কুলে যাবে না দেখে ঈশা বলল, আমিও তাহলে স্কুলে যাব না। যারার মুখে হাসি ফুটলো। সারাদিন বসে না থেকে তো বকবক করার মানুষ হলো, কিন্তু পরক্ষণে যারার মুখের হাসি গায়েব হয়ে গেল শানের কথা শুনে। তুই স্কুলে যাবি না কেন? তুইও কি ওর মতো রোগী হয়ে গেছিস? একদম উল্টোপাল্টা কথা বলবি না ভাইয়া। এমনিতেই ভালো লাগছে না যেতে, প্রতিদিনই তো যাই, আজ না গেলে কিচ্ছু হবে না। ফাঁকিবাজ। আমি প্রতিদিনই স্কুল কলেজে যেতাম, তোদের মতো ফাঁকি দিতাম না। হ্যাঁ, তুমি প্রতিদিনই যেতে, পড়াশোনা করতে না, মারপিট করতে, দুষ্টুমি করতে। ঈশা শব্দ করে খিলখিল করে হাসলো। যারা মুখ টিপে হাসলো। আম্মু, তোমার মেয়ের না সামনে জেএসসি পরীক্ষা, আর যারা না সামনে এসএসসি পরীক্ষা, তো তুমি ওদের লাই দিচ্ছ, আবার আমার নামে বদনাম গাচ্ছ। বদনাম গাইলাম কই? যেটা সত্য সেটাই বললাম। তোমার মেয়ে ফাজিল এটা নিয়ে সারাক্ষণ কানের কাছে প্যান প্যান করবে। কার ভালো লাগে প্যান প্যান শুনতে? কি? আমি কি করি? দেখছো আম্মু? শান্তি হাসলেন, কিছু বললেন না। কতদিন পরে এমন হাসি খুশি দেখলেন ছেলেকে। কদিন পরে ছেলে পাড়ি দিবে দূর দেশে। ভাবতেই চোখে পানি চলে এলো। কিভাবে থাকবে তার ছেলেকে ছেড়ে? কখন তো এতদিন ছেলেকে ছাড়া থাকেনি। দরিদ্র ধনী ছোট বড় সকলের জন্য প্রতিদিন 23 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড বরাদ্দ থাকে। সময় আর স্রোত বহমান। এরা কারোর জন্য অপেক্ষা করে না, নিজের মতো চলতে থাকে। ঘড়ির ব্যাটারি ফুরিয়ে গেলে সময় থামে না। মাঝে মাঝে কিছু মুহূর্ত মনে হয় সময়টা এখানেই থেমে যাক। কিছু সুন্দর মুহূর্ত চলে গেলে আফসোস হয়, কেন চলে গেল সময়টা, আর কি ফিরে পাওয়া যাবে না? সময়টা ধীরে গেলে কি হতো? 7টা দিন কেটে গেল দেখতে দেখতে। যারা আগের থেকে এখন অনেক সুস্থ হয়ে গেছে। যারার মন খারাপ বাড়ছে। আজ সন্ধ্যায় শানের ফ্লাইট। কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো বছর দেখা হবে না শানের সাথে, ভাবতেই যারার কান্না পাচ্ছে। শানের মা শান্তি শানের ব্যাগ গুছিয়ে দিতে লাগলো। যারা পাশেই দাঁড়িয়ে আছে। শান বিছানায় শুয়ে নিজের মতো ফোন টিপছে। শান আর যারার সাথে তেমন খারাপ ব্যবহার করেনি, কিন্তু যারা কোনো কাজে ভুল করলে শান যারাকে চোখ রাঙিয়েছে, তাতে যারার অন্তরাত্মা কেঁপে উঠেছে। শানের মা শানকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন, কি করবে কি না করবে, কি খাবে কি খাবে না, সব ডিটেলসে বলে দিচ্ছে। মাতু, ছেলের জন্য তো মন কাঁদে। নিচ থেকে শানের বাবা ডাকতেই শান্তি চলে গেল নিচে। শান্তি যেতেই যারা বলল, চলে যাবেন ভাইয়া? কেন, তুই জানিস না কোন দেশে থাকিস তুই? না, জানি, ভালো থাকবেন ওখানে গিয়ে। হ্যাঁ, ওখানে গিয়ে ভালোই থাকবো, তোকেও তো জ্ঞান দিতে হবে না। আমি জানি ভালো থাকবেন, কেননা ওখানে তো আর আমি থাকবো না। আমার মতো অলক্ষী মুখ আপনাকে আর দেখতে হবে না, আমি আর আপনাকে জ্বালাবো না। শান ফোন থেকে চোখ সরিয়ে যারার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, আবার কোন নাটক শুরু করলি এগুলা? তোর এসব ড্রামা অন্য জায়গায় গিয়ে কর, আমার চোখের সামনে থেকে যা। যারা মলিন হেসে বলল, হ্যাঁ, চলে যাচ্ছি। আমার মুখটা আর দেখা লাগবে না। আপনি ভালো থাকবেন, আর আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। নিজের খেয়াল রাখবেন। ওহ, হোয়াট এ জোস ডায়লগ। শেষ, তাহলে এখন যা। যারা মলিন হেসে শানের মুখপানে কয়েক মিনিট তাকিয়ে বলল, আসি। উফ, যা তো। যারা ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসলো। চোখের পানিতে তার চোখ দুটো টলমল করছে। বুকে তার প্রচন্ড কষ্ট হচ্ছে। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলছে। কান্না আর দমিয়ে রাখতে পারলো না। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। উপরওয়ালার কাছে নিজের নামে অভিযোগ করছে। কেন আল্লাহ
আমি যাকে মন থেকে এত ভালোবাসি তাকে কেন আমার থেকে বারবার দূরে সরিয়ে দাও? আল্লাহ, কি দোষ আমার? আমার মা বাবাকেও তুমি কেড়ে নিলে। আমি মা বাবাকে খুব মিস করি। আল্লাহ, তুমি তো জানো এই বিশাল পৃথিবীতে একটা মেয়ে বাবা মা ছাড়া কতটা অসহায়। আমার নিজেকে হেল্পলেস লাগে, কষ্ট হয়। খুব রাতে যখন ঘুম ভাঙে, আগের মতো আমার দুপাশে মা বাবাকে দেখতে পাই না। মা আমাকে আর বকে না, বাবা আমাকে আর আদর করে না, মা বলে ডাকে না, অফিস থেকে এসে কেউ আমাকে আর চকলেট দেয় না। আমি কষ্ট পেলে কেউ বোঝে না, আমার অভিমান দেখে আর বাবা কান ধরে সরি বলে না। আমি সবার চোখের বিষ, সবাই আমাকে উপরে ফেলতে চায়। শান ভাইয়া আমাকে কখনো মেনে নেবে না। আমার মনে হয় তিনি আর দেশেই ফিরবেন না। ভালোবাসা কখনো জোর করে হয় না, আর আমি চাইও না। ভাইয়াকে এক প্রকার জোর করে বিয়ে করছি, জোর করে সংসার তো আর করা যাবে না। মনে যদি কখনো মনে হয় তিনি ভুল করেছেন, তখন আমি কোথায় যাব? আমার তো যাবার জায়গা নেই। আল্লাহ, তুমি আমার আম্মু আব্বুকে ফিরিয়ে দাও না গো। আর কিচ্ছু চাই না আমি, জানি এটা কখনোই সম্ভব নয়, তবুও তুমি একটা ম্যাজিক করে দাও। যারা আজ সারাদিন কারোর সামনে যায়নি, সারাদিন খায়ও নি, বাসার কারোরই যারার দিকে খেয়াল নেই, সবাই শানকে নিয়ে ব্যস্ত। শান চলে যাবে বলে সবাই আপসেট। সন্ধ্যায় শান্তি যারা রুমে এসে বলল, যারা রেডি হয়েছিস? চল, এক্ষুনি বের হতে হবে, না হলে দেরি হয়ে যাবে যে। যারা মলিন কণ্ঠে বলল, মনি, আমি যাব না। ও মা, সে কি, যাবি না কেন? শান চলে যাচ্ছে আর তুই যাবি না? না মনি, আসলে শরীরটা খারাপ লাগছে, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তোমরা যাও, আমি যাব না, প্লিজ জোর করো না। শান্তি যারার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, কান্না করছিস? মন খারাপ করিস না, শান ফিরে আসলে তোদের ধুমধামে বিয়ে দিয়ে দিব, দেখিস। যারা ছলছল চোখে তাকালো শান্তির দিকে। শান্তি যারাকে বুকে আগলে বলল, এই পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি জানি তোর কষ্ট হচ্ছে। মনি, তোমার কখনো মনে হবে না তো তুমি ভাইয়ার সাথে আমাকে বিয়ে দিয়ে ভুল করছো? তোকে আমি সেইভাবেই করে তুলবো, একদম আমার মনের মতো, যাতে আমার কখনো এমনটা মনে না হয়। আমার ভয় হয়, আমাকে গড়ে তোলার আগে যদি তোমার কখনো মনে হয়, তখন তখন তুই আমাকে মনে করিয়ে দিস এই দিনটির কথা। এখন চল, রেডি হয়ে নে, এসব নিয়ে মন খারাপ করিস না, পাগলি মেয়ে আমার। আমি যাব না মনি, ভাইয়ার চলে যাও, আমি দেখতে পারবো না, আমার কষ্ট হবে, আমাকে জোর করো না প্লিজ। শান্তি আর কিছু না বলে চলে গেল। সবাই বাসা থেকে বের হলে যারা এক ছুটে ছাদে চলে এলো শানকে শেষবারের মতো দেখার জন্য। শান ব্ল্যাক জ্যাকেট ও প্যান্ট, ভিতরে সাদা টি শার্ট আর সাদা শো, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো বরাবরের মতো এলোমেলো। যারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল শানের দিকে, এ তৃষ্ণা মেটার নয়। শান গাড়িতে উঠলো, সাই সাই করে গাড়ি চলে গেল। যারার আজ ভূতের ভয় করছে না, বুক ফেটে আসছে কান্না। প্রিয় মানুষটার দূরে চলে যাবার কষ্ট। যারা পাগলের মতো কাঁদলো ছাদে, সেই চোখের জলের সাক্ষী উপর একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ হলো না। রুমে গিয়ে ডায়েরি খুলে এলোমেলো অগোছালো শব্দ লিখলো, হাত চলছে না, চোখের পানিতে ঝাপসা দেখছে, তবু লিখলো। আমাদের কোনো প্রিয় জিনিস বা প্রিয় মানুষ হারিয়ে গেলে বা দূরে চলে গেলে আমরা মন খারাপ করি, কাঁদি। আবার সময়ের সাথে সেটা ভুলে যাই, কিংবা আমাদের আগের পাগলামি কমে যায়, নিজেকে বুঝতে শিখি, কিংবা পাগলামিগুলো কোনো অজানা দূরদেশে হারিয়ে যায়, নিজে ধীরে ধীরে পাথর মানবে কিংবা যান্ত্রিক মানবে পরিণত করে। শানের জন্য কাঁদতে কাঁদতে যারার আবার জ্বর চলে আসলো। আগের চেয়ে এবার জ্বরটা বেশি ধরেছে যারাকে। জ্বরের ঘোরে পাগলের প্রলাপ উল্টোপাল্টা বকতে লাগলো। বাসার সবাই দিশেহারা, জ্বর কিছুতেই কমে না। দিন দিন যারার শরীর খারাপের দিকে যাচ্ছে। যারা শুধু বলছে, শান ভাইয়া, তুমি আমাকে একটু ভালোবাসো না, আমাকে শুধু বকা দাও, বড় হয়ে আমিও তোমাকে বকা দিব, দেখো। খুলনা থেকে যারার ছোট মামা চলে আসলো ভাগ্নির অবস্থা দেখে। তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করলো। যারা কয়দিনে সুস্থ হলো। জ্বরের ঘরে শানকে নিয়ে নানান কথা বলায় বাসার সবাই হতবম্ব হয়ে গেল। যারার জ্ঞান আসতেই ঈশা যারাকে এটা নিয়ে খেপালো। যারা লজ্জায় শেষ, কাউকে মুখ দেখাবে কিভাবে সেটাই বুঝতে পারছিল না। পারলে এখনই মাটি ফাঁক হয়ে যাক, সেখানেই ঢুকে যাক। যারাকে বাসায় আনা হলো।
যারা সন্ধ্যায় নিজের রুমে বসে বই পড়ছিল। আর 1 মাস পরে এসএসসি পরীক্ষা, যারা নিজেও জানে না কিভাবে পরীক্ষা দিবে। এবছরে তার প্রচুর প্রেসার গেছে, মেন্টাল সাপোর্ট, প্রিপারেশন কোনোটাই ভালো না। যারা আনমনে বইয়ের পাতায় তাকিয়েছিল, শান্তি এসে কখন যে যারার পাশে বসলো, যারা নিজেও জানে না। বইয়ের পাতা খুলে আপনি কোন ভাবনায় ডুবে আছেন মা? যারা চমকালো শান্তিকে দেখে, সোজা হয়ে বসে বলল, তোমার ছেলের চিন্তায় গো, তোমার ছেলে আমাকে পাগল বানিয়ে রাখছে। আমার ছেলের চিন্তা করলে হবে নাকি নিজের খেয়াল রাখতে আর পড়াশোনাটাও করতে হবে? পড়াশোনায় মন বসে না মনি, তোমার ছেলের কাছে পাঠিয়ে দাও আমাকে। আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া। যখন তুই নিজের উপরে ডিপেন্ড করে চলতে পারবি, তখন তুই চাইলেই আমি শানের কাছে পাঠাবো। তার আগে কেন না? তার আগে কেন না তুই জানতে চাস? আমার মতে প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করা উচিত। কারণ তাকে যেন কেউ দুর্বল না ভাবে, তাকে যেন কেউ টোকা দিয়ে উড়িয়ে দিতে না পারে। আচ্ছা, তাহলে আমার সাথে ভাইয়ার এত তাড়াতাড়ি বিয়ে কেন দিলে? বড় হলে নিজের পায়ে দাঁড়ালে তখন দিতে পারতে। কারণ আছে বলেই দিয়েছি। কি কারণ বলো না আমায়। একটা কারণ না, কয়েকটা কারণ আছে, কিন্তু এখন বলবো না। সময় হলে তোকে আর শানকে একসাথে বলবো। এখন বললে কি? কারণটা তোদের দুজনকেই নিয়ে। তোদের দুজন একসাথে হলে, যদি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, সেই দিন বলবো। আমি জানি শানা আমার উপরে মনে মনে অভিমান করে আছে এই বিয়েটা নিয়ে, কিন্তু কি বলতো, মা বাবা কখনো সন্তানের খারাপ হয় এমন কিছুই করবে না। কিন্তু আমার এখনই শুনতে ইচ্ছে করছে মনি। পাগলি মেয়ে, পড়াশোনা কর, না করলে আমি তোমাকে পিটানি দিব, বুঝলে? বুঝলাম। শুধু বুঝলে হবে না, কাজও করে দেখাতে হবে। বল, বড় হয়ে কি করার বা কি হওয়ার ইচ্ছে তোর? আব্বুর মতো অ্যাডভোকেট, আর তোমার আর আম্মুর মতো বিচক্ষণ। যারার কথা শুনে শান্তির চোখে মুখে আদার নেমে এলো। শান্তি ভয়ার্ত চোখে বলল, না। যারা ভ্রু কুঁচকে বলল, কেন না? এত ভয় পাচ্ছ কেন? না, এসব করার দরকার কি? এমনিতেই তুই সায়েন্স নিয়ে পড়ছিস, ডক্টর হ, ইঞ্জিনিয়ার হ। সচরাচর সবাই এমনটাই হতে চায়। আমি আব্বুর মতোই হব। তাদের শাস্তি দেয়া বাকি যে, আমি দিব তাদের শাস্তি। যারা এসব ভূত মাথা থেকে ছেড়ে ফেল, এতে তোর বিপদ, আর আমি এটা কখনোই চাই না। কিছু হবে না, তুমি এত ভয় পেও না মনি। তুমি আমাকে এত সাহস দাও, তুমি যদি এভাবে ভয় পাও তাহলে আমি কি করব? দিন যায় দিন আসে। শান ফোন দিলে যারা সামনে বসে শানের কণ্ঠ শুনে। প্রথম দিন একবার ফোনে কথা বলার জন্য হ্যালো বলতেই শান ওপাশ থেকে ফোন কেটে দিয়েছিল। সেদিন খুব কেঁদেছিল যারা। তারপর থেকে যারা আর কখনো শানের সাথে ফোনে কথা বলতে চায়নি। শানও কখনো যারার সাথে কথা বলতে চায় না। যারার এসএসসি পরীক্ষা এসে গেছে, স্কুলে ক্লাস করে না, তার দরুন কোনো ফ্রেন্ডও নেই। সেই দিন খুব ভয় লাগছিল যারার, নিজেকে খুব একা মনে হচ্ছিল। আগের ফ্রেন্ডের কথা খুব মনে পড়ছিল। বিষণ্ণ মনে পরীক্ষা দিল। প্রথম পরীক্ষা খারাপ হলো, জানা জিনিসও ভুল লিখে আসছে। বাসায় এসে খুব কান্না করলো, শান্তিকে বলল, আমি আর পরীক্ষা দিব না মনি। আমার পরীক্ষা খারাপ হয়েছে, জানি ফেল করব। তুমি আমাকে জোর করবে না প্লিজ। শান্তি ধমকে উঠে বলল, প্রথমটা খারাপ হয়েছে বলে কি পরেগুলো খারাপ হবে নাকি? হলে হোক, ফেল করলে করবি, তাও পরীক্ষা দিবি। এত নরম হলে চলে? নিজেকে শক্ত বানাতে শেখ। শানের বাবা আসলাম বলল, শান্তি, তুমি মেয়েটাকে বকছো কেন? ঘাবড়ে গেছে বেচারি, তুমি শুধু শুধু বকছো। তুমি চুপ থাকো, আমি কথা বল। আসলাম জানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে আম্মু? তুমি কি আপসেট? যারা উপর নিচ মাথা নাচালো, যার অর্থ হ্যাঁ। কি সেটা বলবে আমাকে? আমার ওখানে কোনো ফ্রেন্ড নেই। আমার আগের ফ্রেন্ডদের কথা খুব মনে পড়ে, খুব মিস করি ওদের। তাই বলে কি পরীক্ষা দিবে না? এটা কোনো কথা? তারাও ভালো করে পরীক্ষা দিচ্ছে। জীবন তো আর থেমে থাকে না। জীবনে বেঁচে থাকলে আরো ফ্রেন্ড আসবে যাবে। আর যদি তুমি বলো, তাহলে এক্সাম শেষ হলে তোমাকে তাদের সাথে দেখা করতে নিয়ে যাও, ওকে?
যারা মাথা নাড়ালো। আসলাম, শান্তি, ঈশা যারাকে অনেক বুঝালো। যারার ছোট মামাও ফোন দিয়ে যারাকে সাহস জোগালো। যারা যেন মনে সাহস পেল। পরের এক্সামগুলো যারা দিল খারাপ না হলেও মোটামুটি হয়েছে। যারা রেজাল্টের দিন ধরেই নিয়েছিল যে ফেল আসবে, আশা অনুরূপ রেজাল্ট আসলো এ গ্রেড। যারা অবাক হলো, ও তো ভেবেছিল ফেল আসবে, তার চেয়ে অন্তত ভালো হয়েছে। নতুন স্নিগ্ধ সকাল, চারিদিকে ছড়িয়ে পড়েছে রোদের মিষ্টি আলো। বিশাল নীল আকাশের খণ্ড খণ্ড মেঘের বেলা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। অভিমানী ফুলগুলো মৃদু বাতাসে দুলছে। বাগানের দোলনায় পেছনল বাগান, বিশাল গাছের ফুলগুলো দোলনায় পড়ে নিচে ছড়িয়ে গোলাপি সাদা রঙের নতুন অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। যারা নিজের রুমের ব্যালকনি থেকে সবটা দেখছে, ভেবেছে আজ দেরিতে নিচে আসবে। মনটা বিষণ্ণতায় ছেয়ে আছে, মাথায় চিন্তা পোকাগুলো অনবরত নড়ছে। এখন বাসা থেকেও বের হতে পারবে না, সকলে চলে গেলে তারপর বাসা থেকে বের হতে পারবে। কেননা শান এতদিন পর বাসায় আসছে, ব্যাপারটা দৃষ্টিকটু দেখায়। সকালে সকলে ওঠার পর থেকেই হইচই পড়ে গেছে। যারা আজ দেরি করে নিচে নামলো, সকলে শানকে ঘিরে বসে আছে। সামনে দুইটা লাগেজ খোলা, তাতে বিভিন্ন জিনিসপত্র। যারা এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। যারাকে ওদিকে যেতে দেখে শান্তিও এসে বলল, কি রে মা, তোর মাথা ব্যথা কমছে? হ্যাঁ মনি, তোমরা সকালের নাস্তা খেয়েছো? হ্যাঁ, আমি আর তুই বাদে সবার খাওয়া শেষ। তোর মাথা ব্যথা করছিল বলে তোকে আর ডাকিনি। বস, খেয়ে নে। বসো, তুমিও খেয়ে নাও। যারা আর শান্তি দুজনে গল্প করতে করতে খেয়ে নিল। শান্তির সাথে যারাও থালা বাসনগুলো পরিষ্কার করলো। ঈশা এসে যারা আর শান্তিকে বসার রুমে নিয়ে গেল। যারা আসতে না চাইলেও ঈশা জোর করে আনলো। ঈশা হেসে বলল, কি রে ভাইয়া, আপুর জন্য কি আনছিস দেখা? শান একবার যারার দিকে তাকিয়ে ঈশার দিকে তাকিয়ে বলল, তোরা তো বলে দিয়েছিলি তোদের জন্য কি আনতে হবে, অন্য কেউ তো আর বলে নেই, তাই আমারও তো। যারা তাচ্ছিলের হাসি দিয়ে উপরে যেতে যেতে বলল, আমি কারোর কাছে কখনো একসেপ্ট করি না, আর আবার কিছু লাগবেও না। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে নিজের জিনিসপত্র নিজে কেনার, আর আল্লাহ না করুক অন্যের কাছ থেকে কিছু নেয়ার। আর যদি এমন পরিস্থিতি আসেও না, ভিক্ষা করে খাবো, তবু অন্যের কাছে চাইবো না। নিশ্চিন্তে থাকবেন। শান চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল যারার যাওয়ার পানে। যারা যে প্রতিটা কথা শানকে উদ্দেশ্য করে বলছে সেটা সবাই বুঝতে পারছে। সকলে একে অন্যের মুখের দিকে দেখছে। পরিবেশ শান্ত। শান উঠে চলে গেল। শান্তি বেগম হাসি মুখে দেখলেন সবটা। শানের অপমান দেখে তিনি হাসলেন না, হাসলেন যারাকে দেখে। মনে মনে বললেন, মেয়েটা বড্ড বদলে গেছে, আগের মতো আর সহজ সরল নেই। কি জানি মেয়েটার হঠাৎ কি হলো, দুম করে পাল্টে গেল। আলহামদুলিল্লাহ, আমি এটাই চেয়েছিলাম। এদিকে ঈশা মুখ গুমরা করে বসে রইল। তাণ্ডব বয়ে যাওয়ার জন্য নিজেকে ওর দোষী মনে হচ্ছে। ভরা সভা থেকে উঠে ঈশা যারা রুমে গেল। যারা তখন রুমে এসে কি যেন খুঁজছিল। ঈশা দরজায় নক দিয়ে বলল, আপু আসবো? যারা থেমে ঈশার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, রুমে আসবি তো পারমিশন নেয়া কবে থেকে? ঈশা গুমরমুখ হয়ে বিছানায় গোল হয়ে বসে বলল, আপু তুমি কষ্ট পেয়েছো না? ওমা, আমি কেন কষ্ট পাবো? ওই যে ভাইয়ার কথায় আমি না বুঝতে পারিনি যে। দূর পাগলি, আমি জানি লোকের স্বভাব, কথাবার্তা কখনো পাল্টায় না। তারা আজীবনই এমন থাকে, মানুষকে কষ্ট দিতে ভালোবাসে, অন্যকে কষ্ট দিয়ে খুশি থাকে। তাতে তোর দোষ কোথায় বলতো? একদম আজে বাজে কথা বলবি না। তবুও আমার মন খারাপ হচ্ছে। তো বলে ফেলেন, আপনার মন খারাপ কমানোর জন্য আমি কি করতে পারি? সত্যি বলছো তো? পরে পাল্টি খাবে না তো? না, তাড়াতাড়ি বলে ফেলো। আগে প্রমিস করো। আচ্ছা, প্রমিস বল এবার। শোনো না, আজ না আমরা সবাই মিলে বিকালে পদ্মা সেতুর ওখানে যাব। তাছাড়াও আরো অনেক জায়গায় বেড়াতে যাব, তুমিও যাবে আমাদের সাথে। যারা কিছুক্ষণ চুপ থেকে বলল, সেটা কখনো হয় না ঈশা, আমি কথা ফিরিয়ে নিলাম। আমি তোর এই কথাটা রাখতে পারলাম না। এমন করছো কেন আপু? চলো না প্লিজ। আর কদিন পরে তো বিয়ে করে শ্বশুর বাড়িতে চলেই যাব, তখন আর তোমাকে জ্বালাবো না, তখন আর বলবো না বেড়াতে যাওয়ার কথা। এমন ইমোশন কথা বলে লাভ নেই, আমি যাচ্ছি না। প্লিজ জোর করিস না। এমনিতেও শান ভাইয়া যাবে আমাকে
খোঁচাবে সেটা আমি চাইছি না, আশা করছি তুইও সেটা চাস না। ঈশা চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। এই ব্যাপারে কথা ঘুরিয়ে বলল, কাল রাতে রুহান ভাইয়া তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করে তোমার কথা শুনছিল। আমি বললাম মাথা ব্যথা করছে, হয়তো ঘুমিয়েছে, তুমি কথা বলে নিও। হ্যাঁ, আমিও রুহানকে কল দেওয়ার জন্য সকালে ফোন হাতে নিয়ে দেখি চার্জ নেই। রাতের অন্ধকার আকাশে আজ পূর্ণচন্দ্র, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। খন্ড খন্ড মেঘেরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। যারা ছাদের দোলনায় বসে কানের পিঠে কাঠগোলাপ গুছে গুনগুনিয়ে গান গেয়ে সেদিকে আনমনে তাকিয়ে রইল। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতের মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার ডাকে আলো। কারোর উপস্থিতি টের পেতেই যারা চুপ হয়ে গেল। ব্যক্তিটির করা পারফিউমের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে গিয়েছে, ফুলের ঘ্রাণের সাথে মিশে গেছে। সে ঘ্রাণ যারার মস্তিষ্কে গিয়ে লাগতেই হঠাৎ মাথা ঝিম ধরে গেল। বুঝতে অসুবিধা হলো না কে এসেছে। তবু যারা নিজের মতো বসে রইল। বাতাসে তার গম্ভীর কণ্ঠ কানে এসে বাড়ি খেলো। কি করছিস এখানে? যারা চুপ না থেকে জবাব দিল, দেখতে পারছেন না পাশের বাসার ছেলের সাথে প্রেম করছি। শান এবার আর সহ্য করতে না পেরে যারার খুব কাছে গিয়ে যারার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে বলল, আজকাল দেখছি তোর মুখে খই ফুটেছে, খুব চ্যাটাং চ্যাটাং কথা বেরোচ্ছে। যে মুখ দিয়ে বেরোচ্ছে সেই মুখে যদি আর কখনো আমার মুখের উপর কথা বলিস তাহলে তোর মুখ আমি ভেঙে দিব। দুইজনের গরম শ্বাস প্রশ্বাস একে অপরের মুখের উপর আছড়ে পড়ছে। হার্টবিট বেড়ে গেল। যারা প্রথমে চমকে গেলেও পরে নিজেকে সামলিয়ে নিয়ে শানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আপনি আমার কি হন যে আপনার মুখে মুখে কথা বলতে পারবো না? মগের মূল্য পাইছেন নাকি? আপনার বাবার টাকায় খেয়েছি পড়েছি, আপনার টাকায় নয়। তাই আপনি যেটা বলবেন সেটা শুনতে আমি বাধ্য নই। নিজেও নিজের মতো থাকুন আর আমাকেও থাকতে দিন। আজ অন্তরিক্ষে ঘন কালো মেঘের ছড়াছড়ি। দুপুরের সময় হলেও এখন এই কালো মেঘের ভেলার জন্য এখন সন্ধ্যা নেমেছে মনে হচ্ছে। চারিদিকে নিঝুম বৃষ্টি আসার আগ মুহূর্ত। বাতাসের তীব্রতা ধীরে ধীরে বেড়েই চলছে, গাছপালা সব লন্ডভন্ড। পাখিগুলো ডানা ঝাপটে নিড়ে ফিরেছে। সেই দিন অমন ভাবে কথাগুলো বলে যারা চলে আসছিল আর পিছু ফিরে চায়নি। শান অদ্ভুত চোখে তাকিয়েছিল যারার দিকে। যারা আর কিছু আলাদাভাবে বলেনি। সেই দিনের পর যারাও শানকে যত সম্ভব এড়িয়ে চলছিল। শানকে আর অপমান করার সুযোগ দেয়নি। বাসার সব আত্মীয় স্বজনরা চলে গেছে। যারা আজ বাসা থেকে বের হবার সুযোগ পেয়েছে, এই সুযোগটাই সে কাজে লাগাতে চায়। এরপর আর সুযোগ হবে কিনা কে জানে। যারা বাসা থেকে অনেক দূরে, সাথে আছে ফ্রেন্ড সার্কেল। যারার আগের কথা ভাবলে হাসি পায়। আগে ফ্রেন্ডদের জন্য কত মন খারাপ, কত কান্নাকাটি, আর এখন ভাগ্য করে কয়টা ফ্রেন্ড পাইছে। 7 বছরের ফ্রেন্ডশিপ তাদের। কলেজ ফ্রেন্ড, তারা কলেজে উঠেই সকলের সাথে দেখা হয়েছে। আস্তে আস্তে বন্ধুত্বটা গভীর হয়েছে। এই বছরের কত মান অভিমান, ঝগড়া, মারামারি করেছে, তবু কেউ ছেড়ে যায়নি। সবাই আলাদাভাবে নিয়ে পড়াশোনা করলেও দিন শেষে সকলে একটা সময় বের করে নিয়েছে নিজেদের মতো সময় কাটানোর জন্য। যারাকে নিজের এখন লাকি মনে হয় ওদেরকে পেয়ে। যারার সম্পর্কে A to Z সব কিছু জানে তারা। যারাও ওদের থেকে কিছু লোকায়নি। যারাকে ওরাই বদলে দিয়েছে, ওরাই সাহস জুগিয়েছে। যারা এদিক ওদিক হেঁটে হেঁটে ফোনে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। হাঁটতে হাঁটতে কিছু দূরে চলে এলো, এখানে যা একটু নেটওয়ার্ক পাচ্ছে। সাথে সাথে কল দিল শান্তির কাছে। শান্তি তখন দুপুরের সকলের খাবার বেড়ে দিচ্ছিল ঈশার শানকে। আজ অফিস থেকে আসলাম সাহেব বাসায় আসেনি। শান্তি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে বলল, হ্যালো যারা, কোথায় তুই? দুপুর হয়ে গেল এখনো বাসায় আসলি না কেন? বলে থেমে গেল। ওপাশ থেকে যারার কণ্ঠ ভেসে আসলো, ছি ছি ছি, কি হচ্ছে পালক এসব এখানে? এটা তোদের বেডরুম নয়, পাবলিক প্লেস। আর তোরা ওফ কন্ট্রোল করতে শেখ। পলক বিরক্তি নিয়ে চোখ মুখ কুচকে বলল, তুই এইখানে কোথা থেকে টপকাইলি? যা বাগ এখান থেকে। আমি আমার বইয়ের লাগা রোম্যান্স করি, তাও তোরা এত সমস্যা। সবসময় আমাদের রোম্যান্সে 12টা বাজানোর জন্য তোরাই কি আসিস?
প্রীতি লজ্জায় লাল হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। যারা সবটা দেখে ভেঙচি কেটে বলল, যাইতেছি তো গো, প্রীত দেখার কোনো ইচ্ছা বা শখ কোনোটাই নেই। যারা অন্যদিকে গিয়ে ফোন কানে দিয়ে বলল, মনি তুমি কিছু শোনোনি তো? শান্তি হেসে বলল, না, আমি কিছু শুনি নাই, তুই নিশ্চিন্তে থাক। পাশ থেকে ঈশা বলল, আমি কিন্তু অনেক কিছু শুনেছি। হ্যাঁ তুমি তো বাজির হাড্ডি, তুমি তো শুনবাই। এইভাবে বলতে পারলে আপু? তুমি যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা যা, কথা বলতে হবে না। শোনো না মনি, আজ না আমি বাসায় ফিরতে পারবো না, কালও ফিরতে পারবো কিনা সন্দেহ। আমি তোমাকে এক্সাক্ট টাইম বলতে পারছি না। শান্তির কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, খাইছিস কিছু? না, একটু পরেই খাবো, তোমরা খেয়ে নাও, আমার জন্য অপেক্ষায় থেকো না। আমার চিন্তা হয়, তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। তোদের সাথে রুহান আছে তো? হ্যাঁ আছে মনি, তুমি এত টেনশন করো না প্লিজ। আপু তাড়াতাড়ি বাসায় এসো, আমি তোমার থেকে গল্প শুনবো কিন্তু। শুনিস, এখন রাখছি। আর শোনো, আমাকে যদি ফোনে না পাও তাহলে টেনশন করার দরকার নেই, এখানে নেটওয়ার্ক নেই, আবার আমার ফোনের চার্জও তেমন নেই। আচ্ছা, তুই সাবধানে থাকিস, রাখছি। যারা ফোন রেখে দিল। এতক্ষণ শান চুপচাপ সব শুনছিল। যারা ফোন কেটে দিতেই বলল, ও বাসায় আসবে না মানে রাতে বাসার বাইরে থাকবে? ঈশা কোনো কিছু না ভেবেই ফট করে বলে ফেলল, হ্যাঁ, প্রায় বাসার বাইরে থাকে কেসের জন্য। শান এবার রেগে খাবার ছেড়ে উঠে বলল, বাড়ির বউ বাইরে থাকবে এটা কেমন কথা? আম্মু, তুমি ওকে অন্তত শাসন করো। শান্তি বেগম শান্ত কণ্ঠে বলল, তুমি যারাকে বউ হিসেবে মানো, সম্মান করো, যারাকে সব সময় সবার সামনে ছোট করে কথা বলো, যেদিন নিজে ঠিক হবে সেদিন এসব কথা বলতে আসবে। শান দমল না, উল্টো উত্তর দিল, আচ্ছা, আমি সব মানলাম, তাই বলে রাতে বাসার বাইরে থাকবে কেন? শান্তি বেগম গম্ভীর কণ্ঠে বলল, এসব নিয়ে না ভাবলেও চলবে, যারাকে নিয়ে ভাবার জন্য অনেকের সময় আছে। ও তাই নাকি? কি যেন নাম বললে? রুহান নাকি? ওই ছেলের সাথে যারার বিয়ে ঠিক করছো? কালো, আমি রুহানের নাম শুনছি। যাই করি, তুমি কি জেলাস? শান চেয়ারে শব্দ করে ফেলে চলে গেল। শান্তি বেগম তাকিয়ে রইল ছেলের যাবার দিকে। তিনি ছেলের মনোভাব বুঝতে পারছেন না। শান নিজেই কাউকে নিজেকে বুঝতে দিচ্ছেন না। শানের কিছু ব্যবহার জঘন্য, আবার কিছু বিষয় ভাবার মতো, যা অন্যরকম। শান্তি বেগম আনমনে হাসলেন। মনে মনে তিনি ছক কষে নিলেন কিভাবে দুজনকে এক করা যায়। মুখে বলল, এবার পালাবি কোথায়? প্রকাশ করতেই হবে ভালোবাসার কথা। ঈশা মুখে ভাত নিয়ে সবটা দেখলো। খাবার কথা ভুলে গেছে যেন। মায়ের কথা শুনে পানি দিয়ে ভাত গিলে বলল, কি করবে আম্মু তুমি? দেখ না কি করি। চারিদিকে আধার আলোর ছিটে ফোটাও নেই। আধার অম্বরীতে চাঁদ তারার দেখা নেই। দূরে বা কাছ থেকে রাত পোকা আর শিয়ালের ডাক ভেসে আসছে। কাছ কোথাও থেকে রজনীগন্ধা ফুলের ঘ্রাণ ভেসে আসছে। কৌতূহলে ছয় মানব মানবীর নিঃশ্বাসের যেন কয়েক গুণ বেড়ে যাচ্ছে। যারা নিজেকে গড়ে তুলেছে পরিশ্রম করে, আজ সে অ্যাডভোকেট, এটা তার দ্বিতীয় কেস। প্রথম কেসে সহজে জিতে গেলেও এই কেসটাই বড্ড কাঠখড় পোড়াতে হচ্ছে। পরশুদিন কেসের লাস্ট ডেট, তার মাধ্যমে সকল প্রমাণ জোগাড় করতে হবে। আর তাই সবাই মিলে এসেছে সত্য উন্মোচন করতে। নিস্তব্ধ জায়গায় প্রীতি ব্যথাতুর শব্দ তুলে পা ধরে বসে বলল, আমার পা। সকলে থেমে গেল। প্রীতির দিকে সকলের স্থির দৃষ্টি দিয়ে সতর্ক বাণী দিয়ে রোহান ফিসফিস করে বলল, চুপ, আস্তে কথা বল, চিৎকার করছিস কেন? কি হয়েছে? পলক প্রীতির পাশে গিয়ে বসে বলল, কি হয়েছে পায়ে দেখি? পলক প্রীতির পা থেকে শু খুলে দেখলো জুতার সাথে কাঁচ বেঁধে পায়ে বিঁধে গেছে। পা বেশি কাটে নাই, কিন্তু রক্ত বের হচ্ছে। যারা তাড়াতাড়ি করে ব্যাগ থেকে ফার্স্ট এড বক্স বের করে সায়রীর হাতে দিল। সায়রীও চটপট প্রীতির পায়ে ব্যান্ডেজ করে দিল। রোহান ধমক দিয়ে বলল, কেমনে হাঁটিস যে পায়ে কাজ বেঁধে যায়? আমি কি জানি, কাছে কেটে গেলে আমি কি করব? রোহান বিরক্তিসূচক শব্দ বের করে বলল, এই পা নিয়ে হাঁটতে পারবি না, তার চেয়ে এক কাজ কর, তোরা সকলে এখানে থাক, আমি পজিশন বুঝে আসি। যারা চাপা সুরে বলল, পাগল তুই, একা যাবি মানে কি? আমিও যাব।
সাইম চোখ মুখ কুচকে বলল, আমরা জানি তুই পুলিশ, তাই বলে এমন ভাবে হিরোগিরি দেখাতে একা যাবি? আমিও যাব। পলক দাঁতে দাঁত চেপে বলল। আর আমরা কি ধোঁয়া দিব? সাইম মুখ চেপে হেসে বলল। না, তোরা ডিম পার, আমরা এসে পোস্ট করে খাবো। সায়রি রেগে বলল, এখানে সিরিয়াস বিষয় নিয়ে কথা হচ্ছে আর তোরা সবকিছু তোদের মজা লাগে, তাই না? যারা হাত তুলে ঝগড়া থামানোর চেষ্টা করে বলল, স্টপ স্টপ, আমি বলি তোরা কোনো কথা না বলে শোন। পলক যারাকে থামিয়ে বলল। তুই আমার নাম আগে নিলি কেন? যারা বিরক্তি হয়েও ঠান্ডা গলায় বলল, ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দয়া করে থাম। পলক চুপ করলো। যারা আবার বলতে লাগলো, পলক, প্রীতি, শায়রি, তোরা এখানে থাকবি, আমি রুহান আর সাইম যাবো তো। সায়রি অধৈর্য গলায় বলল, কেন আমি যাব না? আমার সাথে এমন করছিস কেন? যারা এবার আবার বিরক্তি প্রকাশ করে বলল, তোরা ঠিক কর তোরা কি করবি, আমি চললাম। বলে যারা হাঁটা ধরলো। রুহান যারের হাত ধরে আটকে বলল, কি বলছিলি বল। আর তোরা যদি একটাও কথা বলিস কথার মাঝে, তার অবস্থান খারাপ হবে। এর পরের কেসে তোদের আনা হবে না। সবাই চুপ হয়ে গেল। যারা বলল, শোন পলক, তুই প্রীতি আর শায়রিকে গার্ড দিবি, কেননা আমরা বলতে পারছি না এই জঙ্গলে কোথায় কোন বিপদ লুকিয়ে আছে। আর শায়রি, তোকে নিয়ে যাচ্ছি না, কারণ আমরা যদি কোনোভাবে আঘাত পাই তুই ড্রেসিং করে দিতে পারবি, কেননা তুই নার্স। সাইম ফোড়ন কেটে বলল, তুই নার্স আর তোর বাপ ডক্টরের ওপরের ডক্টর। সায়রি চোখ বাঁকা করে তাকালো। যারা গম্ভীর কণ্ঠে বলল, সাইম, এত লাফাস না, তোকেও নিয়ে যেতাম না, তোর কাছে ক্যামেরা আছে বলে তোকে নিয়ে যাচ্ছি। সাইম বলল, যাব না। যারা বিরক্ত হয়ে বলল, ভাব দেখাস না, চল। রোহান বলল, দাঁড়া পলক, শোন সাইরি, প্রীতিকে নিয়ে তুই গাড়িতে গিয়ে বস, এখানে তোরা শেফ নস। পলক, তুই ড্রাইভিং সিটে বসে থাকবি, সব রেডি করে যেন আমরা আসলে গাড়ি স্টার্ট দিতে পারিস। সকলে রোহানের কথায় সায় দিল। যারা রোহান সাইম এগোলো গভীর জঙ্গলে। আদৌ প্রাণ নিয়ে ফিরবে তো? গিয়ে পৌঁছালো সঠিক গন্তব্যে। বুক ডিপডিপ করছে অজানা অচেনা আতঙ্কে। রোহান পুরনো অন্ধকার আচ্ছন্ন ভুতুরে বাড়িটার চারিদিকে ঘুরে এসে ফিসফিস করে বলল, শোন, আমাদের ভিতরে যেতে হবে, কোনো শব্দ করলে চলবে না। দ্বিতীয় তারাই আলো জ্বলছে। আর শাইমসন, তুই ক্যামেরা অন রাখ। দুরু দুরু বুকে সকলে নিঃশব্দে বাড়ির ভিতরে ঢুকলো। যারার দুই পাশের দুইজন, এক পাশে সাইম আর এক পাশে রোহান, যারার হাত ধরে রেখেছে। উপরে গিয়ে কয়েকজনের কথার আওয়াজ শুনতে পেয়ে ওরা থেমে গেল। সাইম ক্যামেরার ভিডিও রেকর্ড অন করে দিয়ে লুকিয়ে ভিডিও করতে লাগলো। কিছুক্ষণ পর চারজন লোক বেরিয়ে গেল। রোহান যারাকে ইশারায় লুকিয়ে থাকতে বলে ওখান থেকে কই জানা গেল। যারা জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শক্ত করার প্রয়াস চালানোর চেষ্টা করছে, তখনই কারোর ব্যথাতুর আওয়াজ ভেসে আসলো। সাথে কয়েকজন পুলিশ ইউনিফর্ম লোক এসে কয়েকজনকে ধরলো। যারা থাকতে না পেরে বেরিয়ে এলো, দেখলো দুজন লোক কি যেন মুখে পুড়ে দিল, আর কয়েকজন দিতে গেলে ধরে ফেললো পুলিশগুলো। হঠাৎ কোথা থেকে একজন এসে যারার গলায় ছুরি ধরে বলল, ছেড়ে দে ওদের, না হলে এর গলায় ছুরি চালিয়ে দিব। সকলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। যারা ভয়ে দুয়াদুরত পড়তে লাগলো। এই বুঝি শেষ দিন। রোহান দুই হাত তুলে বলল, ওকে ওকে ছেড়ে দিব, আগে ওকে ছেড়ে দাও। না না, সেটা হচ্ছে না, তোরা পুলিশরা হচ্ছিস পাল্টিবাজ, আগে তোরা ছাড়। আর কিছু বলতে পারলো না লোকটা। সাইম এসে পেছন দিক থেকে লোকটার মাথায় বাড়ি মারলো। লোকটা নিস্তেজ হয়ে গেলেও যারাকে আঘাত করতে ভুললো না। যারা ব্যথায় ব্যথাতুর শব্দ তুললো। শানের সারা রাত ঠিক মতো ঘুম হলো না। পায়চারি করেই রাতটা পার করে দিল। সকালে ক্লান্ত হয়ে থাকতে না পেরে ঘুমিয়ে গেছিল। শান্তি বেগম রাতে উঠে শানের রুমে লাইট জ্বালানো দেখে আনমনে হেসে দিয়ে নিজ মনেই বলল, ছেলেটা বউ পাগল হয়ে যাচ্ছে দেখছি, কত অস্থিরতা তার জন্য। যারা সকালে বাসায় এসেছে তখন সকলে ঘুমে। যারা নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রিজ থেকে আপেল নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন সুমি উঠেছিল। যারা বলে দিয়েছে যেন কেউ ডিস্টার্ব না করে। সকালে সকলে নাস্তা করতে বসলো। তখন ঈশা বলল,
আম্মু, আপু কখন আসবে? ফোন করে কিছু জানিয়েছে? যারা সকালে বাসায় এসেছে, সুমি বলতো। ঈশা খাবার ছেড়ে উঠে বলল, আচ্ছা পরে খাবো, আগে আপুকে ডেকে আনি, একসাথে খাবো। না, বসো, রেস্ট নিচ্ছে, ওর সময় হলেও আসবেনি। তোকে যেতে হবে না, সারা রাত জাগা মেয়েটা, এখন তুই যাচ্ছিস চালাতে, বস। ঈশা মুখটা পেঁচার মতো করে বসে পড়ল। সূর্য ঠিক মাথার মাঝখানে ঝকঝকে তকতকে পরিষ্কার। নীল আকাশে রোদের তীব্র ঝাঁঝ গরমে অতিষ্ঠ মানুষজন। বাসায় কেউ নেই বললেই চলে। শান্তি শাওয়ার নিচ্ছে, সুমি কাজ করছে কিচেনে। আসলাম সাহেব বাসায় নাই, অফিসে জরুরি মিটিং এ। ঈশার কলেজের এক্সাম চলছে এখনো, সে বাসায় আসেনি। যারা ড্রয়িং রুমে বসে টিভিতে কার্টুন ছেড়ে ফোনে ইম্পর্টেন্ট ডকুমেন্টস চেক করছে। কালকেই কোর্টের রায় দিবে। মেয়েটার ধর্ষণের সঠিক বিচার নিতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে, না হলে তারা বারবার অন্যায় করে সমাজে বুক উঁচু করে চলবে। আর সমাজে দেশে অন্যায় বাড়তে থাকবে, তখন অন্যায় করতে দ্বিধাবোধ করবে না কেউ। যারার পুরো মনোযোগ ফোনে ছিল, চারদিকে কি হচ্ছে সেদিকে ওর খেয়াল ছিল না। হঠাৎ হ্যাচকা টানে স্তম্ভিত ফিরে পেল সে। চমকে দাঁড়িয়ে পড়লো, সামনে তাকিয়ে শানকে শক্ত চোখে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে শান বলল, কাল সারা রাত কোথায় ছিলি? কোন ছেলের সাথে ছিলি? খুব সাহস বেড়েছে না তোর? মারি, কি বলতে চাইছেন আপনি? মুখ সামলে কথা বলবেন। মুখ সামলে রাখার মতো কোন কাজটা করিস তুই? রাত বিরাতে ছেলেদের সাথে বাইরে রাত কাটাস? যারা রেগে হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে বলল, জাস্ট শাট আপ, ওকে? একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার এসব কথা বলতে বাঁচছে না একটু? উফ, সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার মিনিমাম কমন সেন্স নেই কিছু। আমি তো আপনাকে আগেই বলেছি, আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। কেন বারবার এমন করছেন? তোর সাথে এবারই সম্মান জড়িয়ে আছে, আর তুই রাতে বাইরে থেকে এখন বড় বড় কথা বলছিস। সম্মান 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 আর সম্মান? আপনার সম্মান বোধ আছে? আপনি সম্মান দিতে জানেন? আপনাকে কি বলছি, আমার সাথেই সব সময় এমন করেন আপনি? আমাকে মানুষ বলে মনে হয় না আপনার? গলা নিচে নামিয়ে কথা বল। অন্যায় করে আবার গলাবাজি করছিস, লজ্জা লাগে না তোর? আমার কেন লজ্জা লাগবে, যেখানে আমার কোনো দোষই নেই? আর গলা নিচে নামিয়ে কেন কথা বলবো জানেন? আমার এখন আফসোস হয়, খুব আফসোস হয় যে সেই দিন কেন আমার এই সাহসটা হলো না, কেন সেদিন গলা জোর দিয়ে বলতে পারলাম না যে আমি আপনাকে বিয়ে করব না। এই আফসোসটা হয়তো আমার সারাটা জীবন থেকে যাবে। চিন্তা করবেন না, আমি আপনাকে এই বাঁধন থেকে মুক্তি করে দিব, কোনো বাধা থাকবে না আর। শান চমকালো। যারা দুই বাহু ধরতেই যারা ব্যথাতুর শব্দ তুলে ছলছল চোখে তাকালো শানের দিকে। শান বুঝতে না পেরে আরো জোরে বাহু খামছে ধরে বলল, কি বললি তুই? যেটা শুনছেন সেটাই। আরো জোরে চেপে ধরতেই যারা আর সহ্য করতে না পেরে কেঁদে উঠে বলল, ছাড়ুন, আমার লাগছে। শান হাতে তরল পদার্থ অনুভব করলো, সাথে সাথে বিস্ময় নিয়ে হাতের দিকে তাকালো। যারা নিজের বাঁ হাত দিয়ে ডান হাত চেপে ধরে নিজের রুমের দিকে দৌড় দিল। শান তখন স্তব্ধ মেরে দাঁড়িয়ে রইল। স্তম্ভিত ফিরতেই সেও যারার পেছনে গেল। যারা রুমে গিয়ে ডান হাতের থাকা ব্যান্ডেজ খুলে ফেললো। ক্ষতটা গভীর ধারালো ছুরির লাগছে, কারণ যখন লোকটাকে সাইম মারছিল তখনই লোকটা সুযোগ বুঝে যারাকে আঘাত করেছিল। কাল রাতে সায়রি ব্যান্ডেজ করে দিয়েছিল আর খুলেনি আলসেমি করে, কিন্তু এখন কিছুই করার নাই, খুলতেই হবে। কাটা জায়গায় চাপ লেগে রক্ত বের হচ্ছে। আবারও শুভ্র রঙের ব্যান্ডেজটা লাল রঙের হয়ে ভিজে চপচপ করছে। যারা হাতের ব্যথায় চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। যারা হাত নিয়ে এতই ব্যস্ত ছিল যে দরজা আটকাতে ভুলে গেল। শান রুমে ঢুকে এসে ফার্স্ট এড বক্স নিয়ে যারার পাশে বসে যারার হাত টেনে নিজের কাছে আনলো। যারা নিজের জেদ বজায় রেখে হাত ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু পারলো না। শান লাল চোখে তাকিয়ে রইল, যেন এখনই ওই চোখ দিয়ে সব ভৎস করে দিবে। যারা ভয় পেলেও বলল, ছাড়ুন, কি করছেন? না, আমি ব্যান্ডেজ করতে পারবো, ছাড়ুন। আর একবারও হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তোর হাত কেটে রেখে দিব। যারা কিছু বলল না, শুধু চুপচাপ সহ্য করতে লাগলো, দাঁতের দাঁত চেপে। চোখ দিয়ে অনর্গল অঝোর ধারায় পানি পড়ছে আর ফুপাচ্ছে। ব্যান্ডেজ শেষ করে শান বলল, এমনটা কিভাবে হলো? কে করেছে এমনটা? যারা কান্নারত অবস্থায় বলল,
যে করুক, আপনি তো খুব খুশি হয়েছেন না? আমার কষ্টে তো আপনার খুশি হবারই তো কথা। এই খুশিতে পার্টি দেন একটা। শানের ইচ্ছে করছে যারাকে গাল ফাটিয়ে চড় মারতে, কিন্তু শান সেটা করলো না। নিজেকে সংযত করে যারাকে ধমক দিয়ে বলল, আমি যেটা বলছি সেটার উত্তর দে, না হলে খুব খারাপ হবে। যারা কিছুটা দমে গেল, ভয় পেল। মিনমিন করে কালকের ঘটনা শর্টকাটে শানকে বলল। সব শুনে শান বলল, গুড। বলে উঠে চলে যাচ্ছিল। গুড বলায় যারার মনক্ষুণ্ণ হলো, তবু যারা নিজেকে সামলিয়ে তখন যারা বলল, এসব কথা মনিকে বলবেন না প্লিজ, মনি টেনশন করবে আর আমি সেটা চাইছি না। আশা করি আমার কথাটা রাখবেন। শান শুনলো কিনা কে জানে, গটগট করে চলে গেল। তুই আর শানকে ঝগড়া করছিস? তেমন কিছুই না মনি, তোমায় এসব বললো কে মনি? আমাকে কে বলবে? আমি শুনতে পাইছি রুম থেকে। খালা বলছে না? খালা? সুমি রুমের বাইরে ছিল। যারা ডাকতেই রুমে আসলো। যারা সুমির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আমার সাথে কথা বলবে না খালা? ও আম্মা, কি কও এসব? ওকে বকছিস কেন? কি হয়েছে সেটা আমাকে সরাসরি বল, না হলে আমি বুঝবো কেমন করে। তেমন কিছু হয়নি মনি, তোমার ছেলে সারাক্ষণই আমার সাথে পাগলা ষাঁড়ের মতো হোমরি তমরি করে। বাদ দাও তো, পাগলা ষাঁড়ের কথা আমি ধরি না। শান যারার রুমের সামনে দিয়েই যাচ্ছিল, তখনই যারার কথা শুনে থেমে গেল। রাগী দৃষ্টিতে তাকিয়ে রুমে ঢুকে বলল, কি বললি তুই? আমি পাগলা ষাঁড়? যারা ঘাবড়ালো না, যারা মুখ বাঁকিয়ে বলল, ওমা, আমি কখন বললাম? আপনি তো নিজেই নিজের মুখে স্বীকার করলেন আপনি পাগলা ষাঁড়। শান্তি বেগম আর সুমি মুখ টিপে হাসলো। ওদের হাসতে দেখে শান রেগে বলল, তোকে তো আমি পরে দেখে নিব। যারা কোনো কিছু না ভেবেই ভাব নিয়ে বলল, পরে কেন দেখবেন, এক্ষুনি দেখেন আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি। শান বাঁকা হেসে বলল, না থাক, এখন দেখলে তুই লজ্জা পাবি, পরে দেখে নিব। বলেই চোখ টিপ দিয়ে চলে গেল। শান কি মিন করেছে সকলে বুঝতে পারলো। যারার লজ্জায় কান গরম হয়ে গেল, মুখে রক্তিম আভা ফুটে উঠল। শান্তি বেগম কিছু না শোনার ভান করে চলে গেলেন, সাথে সুমিকেও নিয়ে গেলেন। সকলে চলে যেতেই যারা বিড়বিড় করে বলতে লাগলো, অসভ্য বেহায় নির্লজ্জ ছেলে, একেবারে ঠোঁট কথা, কোথায় কি বলতে হয় জানে না। বিদেশের ছোঁয়া লাগছে তো, তাই এমন হবে। যারার বিড়বিড়ের মাঝে নিচ থেকে ডাকলো, শান্তি খেতে ডাকছে। আসলাম আর ঈশাও চলে এসেছে। যারা চিৎকার দিয়ে বলল, আসছি। যারা কিছুক্ষণ পর পরই নিচে নামলো। শান্তি বেগম সার্ভ করে দিচ্ছিলেন। যারা ঈশার পাশে বসে পড়লো, উল্টো পাশে শান বসেছে। যারা নিজেকে স্বাভাবিক রেখে ঈশাকে প্রশ্ন করলো, পরীক্ষা কেমন হলো? হয়েছে মোটামুটি, জানি না কি হবে। শান ফোড়ন কেটে বলল, ফেল করলে বাসা থেকে বের করে দিব। ঈশা রেগে বলল, তুই চুপ কর শান। আমি তোর বড়, রেসপেক্ট দিয়ে কথা বলবি। পারলাম না। আসলাম বললেন, হচ্ছেটা কি? তোমার ছেলেই তো আমাকে খেতাচ্ছে কেন? আসলাম কৃত্রিম কপট রাগ দেখিয়ে বলল, শান, চুপ করে দাও। ঈশা শানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিল। যারা বলল, আর কয়টা এক্সাম আছে? আর 2টা। শান্তি বেগম ভাজি দিতে দিতে বলল, জিহানের মা ফোন দিয়েছিল, আমাদেরকে ওদের বাসায় যেতে বলছিল। ঈশার এক্সাম শেষ, এনগেজমেন্টটা করিয়ে রাখতে চাইছেন। আমি তেমন কিছু বলতে পারলাম না, তোমার আর শানের কাছে শুনে বলবো বলছি। ঈশা স্থির হয়ে গেল। শুকনো ফাঁকা ঢোক গিলল। অস্বস্তি আর লজ্জায় টইটুম্বুর হয়ে গেল। মাথা নিচু করে বসে রইল। ঈশা অবস্থা দেখে যারা মুচকি হাসলো, কিছু বলল না। সব মেয়েরাই বিয়ের কথা শুনে লজ্জা ভয়ে আড়ষ্ট হয়ে যায়। শান কিছুক্ষণ চুপ থেকে বলল, ছেলে ভালো, আমি খোঁজ নিয়েছি। আর ঈশাও যখন ছেলেটাকে ভালোবাসে তখন আর না করার কিছু নাই আম্মু। আসলাম বলল, ওরা সুখী হলে সব, আর যেখানে ঈশার অমত নেই, ছেলেও ভালো, না করার কোনো প্রশ্ন আসছে না। আর কেউ কিছু বলল না। পরিবেশটা গুমট হয়ে গেল। একটা মেয়ের যখন বাসায় বিয়ের কথা ওঠে, তখন সেটা সুখের, আবার অন্য দিক দিয়ে বিদায়ের কষ্ট, সব মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি। হাতে ব্যথায় যারা রাতে জ্বর আসলো। যারা অল্প জ্বরে ওষুধ খেলো, তবু জ্বর কমার নাম নেই। যারা যতবারই জ্বর আসুক না কেন, ততবারই হসপিটালে ভর্তি হতে হয়েছে। হসপিটালে ভর্তি না হলে যেন সে জ্বর কমতেই চায় না। কি অদ্ভুত সেই জ্বর!
সকালে উঠে যারার জ্বর একটু কমেছে, তবু মাথা ঝিম ধরে আছে, মাথায় ব্যথায় টিস টিস করছে। কিন্তু শুয়ে থাকলে তো চলবে না, আজ কেসের লাস্ট ডেট, সব প্রুফ পেশ করতে হবে কোর্টে। জ্বর যারাকে দমাতে পারলো না, যারা জ্বর গায়ে চলে গেল কোর্টে। সকালে খায়ওনি, কেউ জানেও না যারার জ্বর। কোর্টের সামনে দাঁড়িয়ে আছে যারা রোহানের অপেক্ষায়, কিন্তু রোহান এখনো অপরাধীদের নিয়ে আসেনি। যারার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তবু দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরই রোহান এলো। কিরে, ওরা মুখ খুলেছে, কিছু বলছে? না রে দোস্ত, তাদেরকে এত মারছি কাল রাতে, তবুও মুখ খোলেনি। কিন্তু এখনো তো একজন অপরাধী মিসিং। ভিকটিমের দেয়া ছবির বর্ণনার সাথে 2 জনের মিল আছে, আর একজন কেসে। আর এর পেছনে এদের বসকে। কিন্তু ও বলছে 5 জন ছিল, তার মধ্যে থেকে আমরা 3 জনকে পাইছি, এখনো 2 জন মিসিং। কি হবে তাহলে এই কেসটায়? জানি না, আর এত টেনশন নিতে পারছি না। আচ্ছা, দেখা যাক কোর্টের রায় কি আসে। আরো কদিন ডেট বাড়ায়। দেখা যাক। তুই কি অসুস্থ? চোখ মুখ এমন লাগছে কেন? আরে ধুর না, আমার কি হবে, চল ভেতরে চল। কোর্টে যারা একে একে সকল প্রমাণ কোর্টে পেশ করলো। যারা তাকালো দূরে বসে থাকা ভয়ার্ত কিশোরী মেয়েটার দিকে। মেয়েটার নাম পুতুল, দেখতেও পুতুল। গায়ের রং শ্যামলা হলেও চেহারায় একটা মায়া আছে, যে মায়ায় যারাকে খুব করে কষ্ট হয়। এতটুকু মেয়ে এই বয়সে কিনা এত বড় দাগ লাগলো তার জীবনে। মেয়েটার তো এখন হেসে খেলে জীবন কাটানো উচিত, কিন্তু না, তার জীবনের পৃষ্ঠা ভিজে উলটপালট হয়ে গেছে কিছু জানোয়ারদের জন্য। কোলাহল সৃষ্টি হলো। যারা পুতুলের দিক থেকে চোখ সরিয়ে দেখলো অপরাধীগুলো নিচে পড়ে আছে। যারা চমকালো, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো। কি হলো বুঝতে পারছে না। এই তো ঠিক ছিল, আবার কি হলো? রোহান যারার কাছে এসে বলল, সব শেষ দোস্ত, ওরা সুইসাইড করছে। যারা মাথা ব্যথা বাড়তে লাগলো। কোর্টের ভিতরে হইচই চেঁচামেচি বেঁধে গেল। লাশগুলো বাইরে নিয়ে গেল। ল্যান্ডলাইনে ফোন বাজছে। সুমি এসে ফোন রিসিভ করলো। পুরোটা না শুনেই কান্নাকাটি জুড়ে দিল। বাসার সকলে জড়ো হলো এক জায়গায়। নিকষ গভীর আধার রাত, চারিদিকে কৃত্রিম আলোয় ভরপুর। হসপিটালের সামনের রাস্তায় জঞ্জাট। রাত গভীর হলেও মানুষের ব্যস্ততার শেষ নেই। ফিনাইলের গন্ধে ক্লান্ত চারিদিক। নির্ঘুম রাত, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, অক্লান্ত চোখে তাকিয়ে আছে প্রিয়সীর দিকে। অস্থির মনে মাথায় বিলি কেটে দিচ্ছে, অপেক্ষা তার চোখ খুলে তাকানোর। মাথায় টিস টিস ব্যথা নিয়ে যারা নড়ে চড়ে ওঠে। শান মাথা থেকে হাত সরিয়ে নেয়। যারা আস্তে আস্তে চোখ খুলে তাকায় ঝাপসা চোখে। তাকিয়ে দেখে চারদিক বুঝতে অসুবিধা হলো না সে কোথায়। হঠাৎ নিজের উপর বিরক্ত আসলো। বিরক্তিতে চোখ মুখ কুচকে চ শব্দ করে ঘুম ঘুম কণ্ঠে নিজেই বলল, জীবনে ভালো হবি না তুই। সবাইকে টেনশন দিতে এত ভালো লাগে তোর? উফ, কাল আরো কয়েকটা ওষুধ খেলাম না কেন, তাহলে আর জ্বর আসতো। যারা মাথায় হাত দিয়ে আবার চোখ বন্ধ করে নিল। শান শান্ত চোখে তাকিয়ে আছে। ঘুম কণ্ঠ শুনে তার হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গেছে। শান নিজের বুকের বাঁ পাশে হাত দিল। নিঃশব্দে সাবধানে শ্বাস ফেলতে লাগলো। হসপিটালের যারার সাথে কে আছে মাথায় আসতেই যারা চট করে চোখ খুলে নিল। চোখ ডলতে ডলতে পাশে তাকিয়ে শানকে দেখতে পেয়ে থেমে গিয়ে ঘুম কণ্ঠে বলল, আপনি এখানে? শান গলা ছেড়ে বলল, অন্য কেউ থাকার কথা ছিল নাকি? যারা কি বলবে খুঁজে পাচ্ছে না। এই লোকটা সবসময় তেরামো করে, কোনো কথা সোজা সাপটা উত্তর দিতে পারে না। যা বলবে সব ঘুরিয়ে পেঁচিয়ে, যা যারার মোটেও পছন্দ না। যারা অকপটে বলল, থাকার লোকের তার অভাব নেই, তাই শুনছিলাম এত ভালোবাসার লোক থাকতে আপনি কেন? বাবা, জানতাম না তো তোর এত ভালোবাসার মিলিয়ন বিলিয়ন লোকজন আছে। জানলে আর থাকতাম না। যারা আর কিছু বলল না। কথায় কথা বাড়বে, ঝগড়া লাগবে। ঝগড়া করার মোট বা মন মানসিকতা কোনোটাই নাই। শরীরেও আর কুলোচ্ছে না। যারা চোখ বন্ধ করে শুয়ে রইল। শান কিছুক্ষণ চুপ থেকে বলল, শরীর কি খুব বেশি খারাপ লাগছে? কিছু খাবে? যারা চুপ থেকে ভাবলো 2 মিনিট পর উত্তর দিল, খেতে ইচ্ছা করছে না। যারার কথা শুনে শান বাইরে চলে এলো। যারা শব্দ পেয়ে চোখ খুলে দেখলো শান নেই। যারা বিরক্তি হয়ে নিজে নিজে বলল,
আমার কথা যখন শুনবি না তখন জিজ্ঞাসা করার কি মানে? খবিশ লোক কোথাকার। এবার যদি আমাকে জোর করে খাওয়াতে এলে একটা কিক মেরে দিব। দূর, বাসায় যাব কালই হসপিটালে। কার ভাল লাগে? কথার মাঝে সায়রি আসলো, সাথে শানও। যারা তাকালো, সায়রি দাঁত কেলিয়ে বলল, কি রে চাশমিশ, কেমন আছিস? হসপিটালে থাকবেন না কেন? হসপিটালে তো আপনার ফেভারিট জায়গা। একেবারে ফাউল কথা বলবি না। তাহলে খাস না কেন ঠিক মতো? নিজের খেয়াল রাখিস না কেন? তুই কথা না বলে ক্যানোলা খোল। সায়রি যারার হাতের ক্যানোলা খুলতে খুলতে বলল, বুঝলাম। আন্টিকে বলতে হবে তোর বিয়ের কথা। বিয়ে দিলে তোর বর তোকে পিটিয়ে খাওয়াবে। কথাটা বলে সায়রি আর চোখে শানের দিকে তাকালো। শান ভ্রুকুচকে তাকিয়ে আছে ওদের দিকে। সায়রির কথায় যারা কানে গেল ঠিকই, কিন্তু প্রত্যুত্তর করলো না। চোখ খিচে চাদর খামছে শুয়ে রইল। ব্যথা পেতে আহ করে উঠল। শেষ। যারা চোখ খুলে বা হাত দিয়ে ডান হাত বুলিয়ে বলল, ডান হাত দিছিস কেন? বাঁ হাতে দিতে পারিসনি? তোর হাতের শিরা খুঁজে পাচ্ছিলাম না, তাই ডান হাতেই দিচ্ছি। খুব ভালো করছেন আপনি। হ্যাঁ, আমি জানি আমি সবসময় ভালো কাজই করি। তোর চোখে চশমা ছাড়া যে চোখে পড়লো, আমি ধন্য হয়ে গেলাম। তো বলে ফেল, কি খাবি? কি খেতে ইচ্ছে করছে? তোরে খেতে ইচ্ছে করছে। সায়রি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে হেলে দুলে বলল, ছি ছি, এইসব কি কোষ আমার বর? সায়রি আর কিছু বলতে পারলো না। যারা ধমক দিয়ে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে। সায়রি মুখ ভেঙচি কেটে বলল, যাচ্ছি, একেবারে বাড়ি যাচ্ছি, আর আসবো না। হ্যাঁ যা, তোর তো আজ রাতে ডিউটি না। তাহলে আছিস কেন? দূর হ, কাল সকালে যেন তোকে আমার সামনে না দেখি। কিছু বললেন আপনি? সায়রি চলে গেল। চোখ বন্ধ করে নিল যারা। শান হটপট থেকে স্যুপ বলে স্যুপ ঢেলে চামচ নিয়ে যারার পাশে বসলো। বাড়ি থেকে শান্তি পাঠিয়ে দিয়ে ফোন দিয়ে বলে দিয়েছে যারার ঘুম ভাঙলেই যেন যারাকে খেতে দেয়। শান বলল, উঠে বসো, খেয়ে নাও। যারা চোখ খুলে স্যুপ দেখে বলল, এটা কোথায় পেলেন এখন? বাসা থেকে পাঠিয়ে দিয়েছিল। ও, কিন্তু আমার খেতে ইচ্ছে হচ্ছে। খেয়ে নে তাড়াতাড়ি, তোর সাথে ঢং করার কোনো ইচ্ছে বা শখ কোনোটাই নাই আমার। মা বলে দিয়েছিল বলে তোকে খেতে বলছি, না হলে তাও বলতাম না। যারার উল্টো প্রশ্ন করে বলল, আপনি খেয়েছেন? শান চুপ থেকে উত্তর দেয়, কেন আমি খাবো না? কেন আমার শোক লাগছে যে আমি খাবো না? বেশি কথা না বলে উঠে বস, খেয়ে নে। বমি করে দিলে? করবি তাও খাবি। যারা জানে শানের সাথে পারবে না, যত যাই করে হোক। যারাকে যখন খাওয়াবে বলেছে তখন খাওয়াবেই। যারা উঠে বসে বলল, দিন খাচ্ছি। শান ফট করে বলল, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। যারা চমকে তাকালো শানের দিকে। শান যারার মুখে স্যুপ দিয়ে বলল, মোটেও ভাববি না আমি তোকে ভালোবাসি। তোর হাত ফুলে আছে ব্যথা, তাই খাইয়ে দিলাম। যারা কিছু বলল না, খেয়ে নিল। শান ঔষধ খাইয়ে দিল। যারা ঘুমিয়ে পড়লো। সকাল 7টায় ঘুম ভাঙতেই যারা শানকে বেডে হেলান দিয়ে ঘুমাতে দেখে কিছু বলতেও গিয়েও বলল না। হাত বাড়িয়ে নিজের ফোনটা হাতে নিল। কোনো কাজ না পেয়ে গেম খেলতে লাগলো। হুট করে শান যারার ফোন কেড়ে নিয়ে বলল, ফোন দেখলে মাথা ব্যথা করবে। করুক, আপনি ফোন দিন। না। যারা কাঁদো কাঁদো গলায় বলল, তাইলে বাসায় নিয়ে চলুন, আমার এখানে ভালো লাগছে না। দেখছি। 10টার দিকে সকল কাজকর্ম শেষে যারা বাসায় ফিরল। যারাকে থেকে শান্তি বেগম অস্থির হয়ে পড়লেন। কি করবেন না করবেন দিক বেদিক ছুটাছুটি করতে লাগলো। যারা শান্তিকে শান্ত হতে বলল, তিনি শান্ত হলেন না। ঈশা পরীক্ষা দিতে গেছে। আসলাম অফিসের জরুরি মিটিং এ গেছে। যারাকে বাসায় দিয়ে শানও কোথাও উধাও হয়ে গেল। যারা শাওয়ার নিয়ে বাইরে এসে বলল, মনি কি করছো? এত ব্যস্ত হওয়ার তো কিছু দেখছি না। জানি তো আমরা তোর কেউ না। এসব কথা কেন বলছো? তোর যে হাত কাটছে একবারও বলছিস আমাকে? যারা শান্তিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এমন করছো কেন? তোমরা টেনশন করবে বলে কিছু বলিনি। সর, আমাকে মনে বলে ডাকবি না, আমি তোর কেউ না। যারা শান্তির অভিমান খুব কষ্টে ভাঙালো। শান্তি যারাকে খাইয়ে দিয়ে বলল, রুমে গিয়ে রেস্ট নিবি, একদম এই শরীর নিয়ে নিচে আসবি না। যারা মাথা নাড়িয়ে উঠে এসে শুয়ে পড়লো, কিন্তু ভালো লাগছে না শুয়ে থাকতে। উঠে ছাদে চলে আসলো। আজ আকাশ মেঘলা। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যারা দেখলো নিচে অনেকগুলো কাঠগোলাপ পড়ে আছে। যারার মাথায় বুদ্ধি আসলো, খুশিতে লাফিয়ে দৌড়ে নিচে গিয়ে সুই সুতা এনে কাঠগোলাপের ফুলের মালা বানাতে লাগলো।
হাতে সুই ফুটে আহ শব্দ তুলে দাঁত দিয়ে আঙুল ধরে দেখলো রক্ত পড়ছে। কোথা থেকে শান এসে যারার আঙুল ধরে গালে দিল। যারা কেঁপে উঠলো। শান ছেড়ে দিয়ে বলল, দেখে কাজ করতে পারিস না? এটা কি করছিস? যারা এখনো অবাকের রেশ কাটিয়ে উঠতে পারেনি শুকনো ঢুক গিলে বলল, মালা। শান সুই সুতা নিয়ে মালা বানাতে বানাতে বলল। অকর্মার ঢেকি। যারা আরো অবাক হলো, কি হচ্ছে এসব? যারা কি স্বপ্ন দেখছে? বিস্ময় নিয়ে তাকিয়ে রইল শানের দিকে। মালা বানানো শেষে শান যারার হাতে পরিয়ে দিয়ে বলল, রুমে যা। অসুস্থ না তুই? মাথা ঘুরে পড়লে আরেক কাণ্ড। যারা হতবম্ব হয়ে রুমে আসলো। থম মেরে বসে রইল অনেকক্ষণ। খুশি হবে কি দুঃখ পাবে বুঝে উঠতে পারলো না। যারা হাতের মালাটা ডায়েরির মাঝে রেখে দিল। লিখলো, অগোছালো স্নিগ্ধ মেঘলা বিকেল, চারিদিকে ভেজা বৃষ্টির পানির কণা, শীতল মৃদু বাতাসে বৃষ্টিতে ভিজে সজীব হয়ে ওঠা গাছের পাতাগুলো এলোমেলো হয়ে দুলছে। বিকালটা সুন্দর করে দিতে এক চিলতে খুশি হয়ে সায়রী, পলক, রোহান, সাইম, প্রীতি এসে হাজির। যারা সহ সকলে খুশি। শান্তি তো কি খাওয়াবে তার রান্না করা শুরু করে দিয়েছে। সকলে ড্রয়িং রুমের সোফায় বসলো। যারা ভ্রুকুচকে বলল, তোরা আসবি আগে বললি না যে? সাইম বলল, কেন? আগে জানলে কি করতি? বাড়ি থেকে বাইরে যাইতিস নাকি আমাদের আসতে মানা করতি? যারা ভাব নিয়ে বলল, বাসার দরজায় খুলতাম না। সায়রী বলল, দেখছিস কত বড় দুশ্মন। রোহান ওদেরকে থামিয়ে বলল, যারা তুই হসপিটাল থেকে আসলি একবারও বলেছিস আমাদের? আমরা সকালে হসপিটালে গিয়েছিলাম দেখতে, কিন্তু তুই। সরি দোস্ত, কিন্তু হসপিটাল থেকে এসে তো টেক্সট করে দিয়েছিলাম। এত রাগ করিস না। প্রীতি বলল, রাগ করলেই বা তোর কি? পলক বলল, আচ্ছা বাদ দে এখন। শরীর কেমন আছে তোর? আলহামদুলিল্লাহ ভালো। রোহান যারার কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। শান তখন সিঁড়ি দিয়ে নামছিল। যারার কপালে রোহানের হাত দেখে রেগে গেল। হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে এগিয়ে আসতে নিলেই তখন শান্তি বেগম এসে রোহানকে ওনার সাথে নিয়ে গেল। কি যেন ইম্পর্ট্যান্ট কথা বলবে। শান আর নিচে নামলো না, উল্টো করে উপরে চলে গেল। যারা এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। ওরা গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর রোহানও আসলো। ঈশা সকলের সামনে এসে দাঁড়িয়ে বলল, অ্যাটেনশন প্লিজ। সকলে ঈশার দিকে তাকালো। ঈশা গলা ছেড়ে বলল, শুনো সবাই, পরশুদিন তোমরা সকলে আসবে সন্ধ্যায়। তোমাদের ইনভাইট, কিন্তু তোমরা সকলে সকালে আসবে। পলক বলল, বাট ইনভাইটের রিজন কি? ঈশা হি 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 করে হেসে বলল, গেস করো। কিছুক্ষণ নীরব থাকার পর সায়রী বলল, জানি না, তুমি বলে দাও। ঈশা হেসে বলল, আমার এঙ্গেজমেন্ট। সাইম অবাক হয়ে আফসোসের সুরে বলল, কি? এত পিচ্চি মেয়ের বিয়ে? আমি জীবনে কি করলাম? কি করতে বেঁচে আছি? আমার মরে যাওয়া উচিত। আমি একটা প্রেমও করতে পারলাম না। সবাই মিলে হেসে উঠল। প্রীতি বলল, তোর ধারা প্রেম টেম কিছু হবে না, বিয়ে তো অনেক দূরের কথা। এই, একদম আমাকে ইনসাল্ট করবি না। আমি একটা কাউকে কিছু না বলে হুট করে বিয়ে করে বউ এনে সকলকে তাক লাগিয়ে দিব, দেখিস। যারা ভ্রুকুচকে বলল, সাইম একটা কথা সত্যি করে বলতো, তুই কি চুপি চুপি ট্রেন চালাচ্ছিস নাকি? ছি, তোর লজ্জা করলো না আমাদেরকে না জানি এসব করতে? সাইম ভাব নিয়ে বলল, জানবি জানবি, আস্তে আস্তে সব জানবি। পলক আর রোহান সাইমকে চেপে ধরলো, কিন্তু সাইমের মুখ থেকে কিছুই বের করতে পারলো না। সন্ধ্যার আরো কিছুক্ষণ পর ওরা বাসার রওনা হলো। পরের 2 দিন গেল খুব অদ্ভুত ভাবে। আত্মীয় স্বজনদের দেখাশোনায় আজ কাজকর্মের ব্যস্ততায় বাড়ি ভর্তি। এত আত্মীয় স্বজন যেন মনে হচ্ছে আজই ঈশার বিয়ে। যারা এর মাঝে শানকে কয়েক মুহূর্ত চোখের পলক দেখেছিল। অদ্ভুত ভাবে এর মধ্যে একবার যারা আর শানের কোনো রকম কথা হয়নি। যারা নিজেও নিজেকে লুকিয়ে বা শানের সামনে যেন না পড়ে তেমন ভাবেই ছিল। কিন্তু যতটুকু শানের সামনে পড়েছে, শান একবারও যারার দিকে তাকায়নি। যারা নিজের মনে খুঁতখুত করছিল, কিন্তু পরে ভেবে দেখলো তাকে ছাড়া তো থাকবেই। যারা নিজের মনে খুঁতখুত করছিল, কিন্তু পরে ভেবে দেখলো তাকে ছাড়া তো থাকতেই হবে। একদিন এত মায়া বাড়িয়ে কি লাভ? যত দূরে থাকবে ততই ভালো। দোতলা বাড়িটা রং বেরঙের ফেয়ারি লাইট ফুল দিয়ে সাজানো। এই জন্য এক রূপকথার রাজপ্রাসাদ, রাজকীয় ব্যাপার। আর সেই রাজ্যের রাজকন্যার আজ এঙ্গেজমেন্ট।
ঈশা আজ মিষ্টি কালারের গ্রাউন্ড পরেছে আর ঈশার বাগদত্তা জিহান পরেছে কালো স্যুট। দুজনকে আজ পাশাপাশি মেড ফর ইচ আদার লাগছে, একেবারে কিউট কাপল। যারা জুস হাতে নিয়ে এগুলো দেখছে আর গ্লাসে চুমুক দিচ্ছে, যারা মনে মনে কল্পনা জল্পনা করছে, আর যদি আমার বাবা মা থাকতো, আমার রাজ্য রাজা রানী থাকতো, তাহলে আমিও আজ রাজকন্যা হতাম। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমাকে টেনশন করা লাগতো না, তারা আমাকে সুপাত্রের হাতে তুলে দিত। কিন্তু না, আজ তারা নেই। আমার নিজের উপরে নিজের সব দায়িত্ব চাপিয়ে অন্যের বাড়ির আশ্রিতা ট্যাগ লাগিয়ে চলে গেল না ফেরার দেশে। যারা দীর্ঘশ্বাস ছাড়লো, চোখ গেল শানের দিকে। শান আজ ব্লু স্যুট পরেছে, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ওয়াইনের গ্লাস, ফ্রেন্ডদের সাথে কথা বলতে বলতে চুমুক দিচ্ছে। যারা নিজের দিকে তাকালো, আজ সে অফ হোয়াইট কালারের সিল্কের শাড়ি, তার উপরে স্টোনের কাজ করা শাড়ি পরেছে। মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করে সামনে বেবি হেয়ার গুলো ছেড়ে দেওয়া, দেখতে মিষ্টি লাগছে। যারা চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলো, শান্তি বেগম আর আসলাম সাহেব গেস্টদের সাথে কথা বলছে। যারা ফ্রেন্ড গুলো আসছে অনেকক্ষণ, তারা কি নিয়ে কথা বলছে সেখানে যারা যাওয়া বারণ। যারা বিরক্তি নিয়ে দূরে দাঁড়িয়ে আছে, তবু তাদের পাত্তা নেই। যারা এবার ওদের কাছে গিয়ে বলল, হলো তোদের? কি এত কথা বলছিস? আসার আগে বাইরে থেকে বলে আসতে পারিসনি? অসহ্য সব কয়টা। প্রীতি ঢং করে বলল, ও তুই আয়, তোর কথা তো ভুলেই গেছিলাম। যারা রেগে বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো ভুলে যাবাই, আমি তো তোমাদের কেউ হই না। সাইম বলল, এমন করে রাগ করিস কেন বউ? তুই ছাড়া আমার কে আছে বল? তোকে ছাড়া তোর বড়টা যে অসহায়। হ্যাঁ, তার পরিণাম তো এতক্ষণ দেখলাম। পলক বলল, থাক, কষ্ট পাস না, ওরা এমনই। যারা কঠিন চোখে তাকিয়ে বলল, তা আপনি আবার কেমন শুনি? আপনিও তো আমাকে ডাকেননি। রোহান বলল, আচ্ছা থাক, এত রাগিস কেন? এটা রাগার জিনিস তো রাখবো না। কেউ আর কিছু বলল না। কথা ঘুরিয়ে সায়রি বলল, আচ্ছা শোনো, যারা আর রুহান, তোরা দুইটা কি প্ল্যান করে এই রঙের মিলিয়ে পড়ছিস? আমাদেরও বলতিস, আমরাও পড়তাম। যারা রোহান অবাক হয়ে নিজেদের দিকে তাকিয়ে হেসে ফেললো। যারা বলল, হোয়াট এ কোইন্সিডেন্স। পলক বলল, বুঝি আমরা জানি তোরা মিলেই পড়ছিস, এখন ঢং করবি। রোহান যারার হাত জড়িয়ে ধরে বলল, আমাদেরকে কাপল লাগছে না? প্রীতি বলল, হ্যাঁ, পলক, তুই কখন আমার সাথে এমন করে মিলিয়ে পড়ছিস? কথাটা বলে পুনার চোখে তাকালো প্রীতি। পলক শুকনা ঢিউক গিলল। রোহান প্রীতির কথায় পাত্তা না দিয়ে বলল, তাহলে আমাদের এখনই বিয়ে করা উচিত। যারা হেসে রোহানের বাহুতে চাপড় মেরে বলল, ফাজলামি করিস কেন? এই, তুই কার গায়ে হাত তুলছিস খেয়াল আছে? তোরে আমি চাইলেই তোকে জেলে পুরে দিতে পারি, কিন্তু দেব না। কেন দেবি না কেন? ওয়েটার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। ধাক্কা লেগে যারা শাড়িতে পড়লো। ওয়েটারটা অপরাধী মুখে তাকিয়ে বলল, সরি ম্যাম, আসলে তাড়াহুড়াই। যারা শাড়ি ঝাড়তে ঝাড়তে বলল, ইটস ওকে, দেখে কাজ করবেন যান। ওয়েটারটা চলে গেল। যারা বলল, তোরা থাক, আমি আসছি। যারা ওপরে এসে টিস্যু দিয়ে শাড়ি মুছছিল, তখন দরজা আটকানোর শব্দে পেছনে ফিরে তাকালো। চমকে উঠলো শান এখানে। যারা ঠোঁট তীর তীর করে কাঁপছে, কাপা কণ্ঠে বলল, আপনি এখানে? দরজা আটকালেন কেন? তোর সাথে হিসাব নিকাশ মিলাতে আসছি। মানে কিসের হিসাব নিকাশ? তুই বুঝিস না আমাকে? একটু বুঝিস না? কখনো কি বুঝবি না? শানের কথা শুনে যারা হতভম্ব হয়ে গেল। শানের চোখের দিকে তাকিয়ে দেখলো শানের চোখের ভাষা কিছু বলছে, কথার খেলা চলছে, কিন্তু যারা সেটা বুঝতে ব্যর্থ হলো। শান বিয়ের পর বা বিয়ের কথা ওঠার পর থেকে কখনোই যারার সাথে ভালোভাবে কথা বলেনি, সবসময় ধমকাধমকি করে কথা বলেছে। বিয়ের আগের শান আর বিয়ের পরের শান দুটোই অদ্ভুতভাবে আলাদা, চিনতে খুব কষ্ট হয়। যারার মাঝে মাঝে তো মনে হয় তার জন্যই শানের এত পরিবর্তন, তারই সব দোষ, তার জন্যই এত কিছু। শান হয়তো কখনো গায়ে হাত তোলেনি, কিন্তু তার কথা মন মস্তিষ্ক এমন ভাবে আঘাত করে যাতে মরে যেতে ইচ্ছে হয় যারার। নিস্তব্ধ দুই মানবী দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। চোখ তাদের কথা বলছে, কিন্তু চোখের ভাষা বুঝতে তারা ব্যর্থ। কেউ তো কাউকে কখনো নিজের মনকে বুঝতে দেয় না, দূরে দূরে থাকে। যারা নিজের মনে বলল,
আচ্ছা, ভালোবাসলে নাকি তার চোখের ভাষা বোঝা যায়? কই, আমি তো শান ভাইকে ভালোবাসি, তাহলে তার চোখের ভাষা কেন বুঝতে পারছি না? তাহলে কি আমি ওনাকে ভালোবাসি না? যারা অস্থির হয়ে উঠল, শানের চোখ থেকে চোখ সরিয়ে এলোমেলো দৃষ্টি দিল, গলা শুকিয়ে আসছে বারবার। যারা আবার চোখ তুলে তাকালো শানের দিকে, শানের মুখে কেমন অদ্ভুত হাসি। যারা ভ্রুকুচকে বলল, হাসছেন কেন? এখানে কি মিরাক্কেল হচ্ছে? তার থেকে বড় কিছু। বাই দা ওয়ে, শাড়ি পরছিস কেন? তাও আবার সাদা। বাহ, তোর বর কি মরে গেছে? মরার কথা শুনে যারা রেগে বলল, কি সব যা তা বলছেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না, ফাউল লোক, জানতো এখান থেকে। শান এক ভ্রু উঁচু করে বলল, আমার বাড়ি, আমি যেখানে খুশি থাকবো, তুই বলার কে? যারা মুচকি হেসে বলল, ফার্স্ট অফ অল, এটা আপনার বাবার বাড়ি, আপনার নয়। আপনি তার ছেলে, ফিউচারে মালিক হবেন। সেকেন্ড হলো, হ্যাঁ, আমি জানি আমি এ বাড়ির কেউ নই, একজন আশ্রিতা বা আত্মীয় মাত্র, কিন্তু যতদিন এখানে আছি এই রুমটা আমার জন্য বরাদ্দ। আমি চলে গেলে এই রুমে যা ইচ্ছে করেন, নো প্রবলেম। আর একটা মেয়ের রুমে আসার সময় অবশ্যই আপনার নক করে আসা উচিত ছিল, এতটুকু সেন্স আপনার নেই? শান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল যারার মুখ পানে। যারা স্বাভাবিকভাবে কত অবলীলায় কথাগুলো বলে দিল, কিন্তু অপর ব্যক্তিটার কোথাও আঘাত করলো। অদৃশ্য রক্তকরণ হলো। শানের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আশ্রিতা। যারা তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ, আশ্রিতা ছাড়া কি? আপনি কি আমাকে বউ হিসেবে মানেন, না মানবেন যে আমি নিজেকে এবারের বউ হিসেবে দাবি বা অধিকার খাটাবো? আপনি তো বিয়েটাই মানেন না, আর সেখানে বউ। শান কিছুক্ষণ চুপ থেকে শক্ত গলায় বলল, এই শাড়ি পরে যেন বাইরে না দেখি, যদি দেখি না তাইলে আজকে আমার হাতে খুন্টন হয়ে যাবি। যারা ভ্রুকুচকে বলল, আমি যাই পড়ি যাই করি আপনার কোথায় সমস্যা? আপনি আমার উপর অধিকার খাটাচ্ছেন নাকি হুকুম চালাচ্ছেন? শান বাঁকা হেসে বলল, আদেশ করছি, যদি না শুনি? তার ফল তোকে পদে পদে ভোগ করতে হবে। মাইন্ড ইট। শান চলে গেল। যারা তাকিয়ে রইল শানের দিকে। কি হয় মাঝে মাঝে এই লোকের, এমন ভাবে অধিকার খাটায়, মনে হয় তিনি সব জেনে নিয়েছে, আমাকে ভালোবাসেন। আদেও কি তাই? যারা দীর্ঘশ্বাস ছেড়ে আগে শাড়ি চেঞ্জ করার কথা ভাবলেও বর্তমান সিচুয়েশনে মনে মনে ভেবে নিল এই শাড়ি পরেই পার্টিতে যাবে। করলোও তাই। শান রাগী চোখে তাকিয়ে রইল। যারা শানকে পাত্তাই দিল না। পার্টি শেষ করতে রাত হলো। সকলের বাসার কাছাকাছি হওয়ায় বাসায় চলে গেল। থেকে গেল কয়েকজন আত্মীয় স্বজনরা। ঈশার বিয়ের ডেট ফিক্সড হলো 15 দিন পর। যারা খেয়ে উপরে রুমে চলে আসলো, এসেই থমকে গেল। শান যারার বেডে শুয়ে ফোন টিপছে। যারা স্ট্যাচু হয়ে গেল। স্তম্ভিত ফিরে পেতেই বলল, আপনি আবার এখানে কি করছেন? ভাবছিলাম আজ রাতটা এখানেই ঘুমাবো। যারা চমকে বলল, মানে? যা শুনছিস সেটাই। আশ্চর্য, তাহলে আমি কোথায় ঘুমাবো? যেখানে খুশি থাক, মন চাইলে আমার পাশেও ঘুমাতে পারিস, আমি মাইন্ড করব না। অসহ্য ফাজিল লোক, ফাজলামি পাইছেন নাকি? হ্যাঁ, আমি কিন্তু চিৎকার দিয়ে সকলকে ডাক। ডাক, স্বামী স্ত্রী একসাথে থাকবে, তাতে কে কি বলবে আমিও দেখি। যারা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনার মাথায় কি চলছে? সত্যি করে বলেন তো, আমার আপনাকে সুবিধা লাগছে না। শান ঝংকার তুলে হেসে উঠে বলল, বাহ, তোর মাথায় তো দেখছি বুদ্ধি হয়েছে তাহলে। যারা দাঁতে দাঁত চেপে ধরে বলল, আপনি যাবেন? শান অকপটে বলল, না। যারা ফোঁস করতে করতে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে থেকে চেঞ্জ করে আসলো। যারার কাজে তার রাগ প্রকাশ পাচ্ছে। সব কাজ জোরে জোরে শব্দ করে করলো। থাকলো না এ রুমে, ঈশার রুমে গেল। সব শুনে ঈশার হাসি থামছে না। যারা তাতে আরো বিরক্ত হলো। বালিশ নিয়ে কান চেপে শুয়ে রইল। সকালে সকলে বসে চা খাচ্ছে। যারা ফ্রেশ হয়ে নিচে আসলো। নিজের রুমে আর যায়নি। সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি। সকালের নাস্তা খেয়ে উপরে আসলো। এখন শান নেই, খাবার খেয়ে কোথায় জানি গিয়েছে। যারা রুমে এসে স্তব্ধ হয়ে গেল। কালকের শাড়িটা কাঁচি দিয়ে কেউ কুচি কুচি করে কেটেছে। কে কাজটা করেছে যারা বুঝতে অসুবিধা হলো না। যারা রেগে গিয়ে বিচার দিতে গেল শান্তির কাছে। আত্মীয় স্বজনেরা এখনো যায়নি। যারা শান্তিকে সাইডে নিয়ে গিয়ে বলল, মনি, আমি কিন্তু এই বাসা থেকে চলে যাব। শান্তি অবাক হয়ে বলল, ওমা, কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলছে তোকে? বল, কে কি বলছে? তাকে এক্ষুনি দেখে নিচ্ছি। উফ মনি, আমাকে কে কি বলবে? করছে তো তোমার গুণধর ছেলে।
আমাকে জ্বালিয়ে মারছে। শান্তি বেগম চমকে উঠে বলল, ও কি করেছে আবার? যারা কাঁদো কাঁদো মুখে বলল, কি করেনি সেটা বলো। কাল রাতে আমার রুমে ছিল, আমি ঈশার রুমে ছিলাম। ইনফ্যাক্ট কাল অনুষ্ঠানে যে শাড়িটা পরেছিলাম সেটা কাঁচি দিয়ে কেটে রেখে কোথায় চলে গেল। আমার রুমটা এলোমেলো করে রাখছে। আমার আর ভালো লাগছে না মনি, আমি চলে যাব কিন্তু বলে দিলাম। শান্তি বেগম অবাক হয়ে গেল, মনে মনে খুশি হলেও মুখে বলল, মানে ও এগুলো করছে? তার বলতে মনি, তোমার ছেলে আমাকে খুব জ্বালাচ্ছে, আমি কিন্তু চলে যাব। এমন করিস না মা আমার। আচ্ছা, আমি ওকে বকে দিব আবার। খুশি? না, আর বলে দেবে আবার পেছনে যেন না লাগে বলে দিলাম। যারা নিজে নিজে বকবক করতে করতে চলে গেল। শান্তি বেগম হাসলেন, হেসে বললেন, পাগল দুইটা। যারা রুমে গিয়ে রুম পরিষ্কার করলো, কাঁচি দিয়ে কাটা শাড়িটা একবার হাত বুলালো। এই শাড়ি প্রিয় ছিল, সেটাই নষ্ট হয়ে গেল। আসলে প্রিয় পছন্দের মানুষ বা বস্তু কখনো থাকে না, সেগুলোই সবার আগে নষ্ট হয়ে যায়। যারা দীর্ঘশ্বাস নিয়ে গুছিয়ে নিল সবটা। সকালে নাস্তা করে অনেক আত্মীয় স্বজনরা চলে গেছে, রয়ে গেছে মামা বাড়ির সবাই। 15 দিন পর বিয়ে, এখন থেকে সবাই সব প্ল্যান শুরু করে দিয়েছে। কে কি পরবে, কে কিভাবে সাজবে, কে কিভাবে নাচবে, আরো কত কি। ঈশা মন খারাপ করে রুমে বসে রইল। যারা গেল ঈশাকে দেখতে, শান্তির রান্নাঘরের দিকটা দেখছে। এতজনের খাবার ব্যবস্থা করতে হবে। যারা ঈশা রুমে গিয়ে দেখলো ঈশা জানালা ধরে মেঘলা আকাশ পানে উদাসীন চোখে তাকিয়ে আছে। যারা অবাক হলো ঈশার এমন মনমরা অবস্থা দেখে। অবাক হবারই কথা, ঈশা হাসি খুশি প্রাণ উচ্ছল মেয়ে, তার মন খারাপ কারোরই সহ্য হবে না। যারা ঈশাকে ডাকলো, ঈশা তোমার কি মন খারাপ? ঈশা চমকে যারাকে দেখে কৃত্রিম হাসি দিয়ে বিছানায় বসে যারাকেও বসিয়ে বলল, আপু তুমি? আরে না, কি যে বলো, আমার আবার মন খারাপ। আমি জানি তোমার মন খারাপ, বিয়েতে আমাদেরকে ছেড়ে চলে যাবে সেজন্য, তাই না? ঈশা ছলছল চোখে তাকালো যারার দিকে। যারা দুহাত বাড়িয়ে দিল। ঈশা আর নিজেকে ধরে রাখতে পারলো না, হাউমাউ করে কেঁদে উঠল। মন খারাপের সময় যখন কেউ আদুরে কণ্ঠে কথা বলে, উপর ব্যক্তিটা আবেগপ্রবণ হয়ে কেঁদে দেয়। যারা ঈশার মাথায় হাত বুলিয়ে দিল, কিছু বলল না। ঈশা কান্না থেমে গেলে যারা বলল, এভাবে কাঁদলে হয় নাকি? তোমার বিয়ে হচ্ছে তোমার ভালোবাসার মানুষের সাথে, তুমি নাচতে নাচতে গাইতে গাইতে বিয়ে করবে, তা না তুমি কাঁদছো। আর তুমি মন খারাপ কেন করছো বলো তো? তুমি যখন খুশি তখন এ বাড়িতে আসবে, কোনো বাধা নেই। কিন্তু তোমাদের খুশিতে নাচ দেখে মনে হচ্ছে আমাকে বিদায় দিতে পারলেই তোমরা খুশি। যারা অবাক হয়ে আকাশ থেকে পড়লো। মানে আমরা কখন নাচলাম? এই ঈশা বলতো কি হয়েছে? এতক্ষণ ভালোভাবে কথা বলছিলাম, সহ্য হয়নি তোর? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আমি তোমাদের কেউ না, আমাকে বিদায় করতে পারলেই বাঁচো। তুই এসব কি বলছিস? কি হয়েছে বলতো? কি আর হবে, ভাইয়া তো বললো আমার বিয়ে হলে পুরো বাড়ি ওর, আমি নাকি ওকে জ্বালাই, আমি না থাকলে ওর শান্তি। আর দেখো সকলে নিচে বিয়েতে নাচ গান সাজ নিয়ে কথা বলতে সবাই, আমার দিকে কারোর খেয়ালই নেই। যারার হাসি পেল কিন্তু হাসলো না, বলল, দূর পাগলি, চল নিচে চল, এনজয় কর। এসব কারণে কেউ মন খারাপ করে? আর তোর ভাই আস্ত শয়তান, কি করেছে জানিস? ঈশা সোজা হয়ে বসে চোখ মুখ মুছে বলল, কি করেছো? আমার শাদীর শাড়িটা কাঁচি দিয়ে কেটে নষ্ট করে দিছে, যেটা তোর এঙ্গেজমেন্টে পরছিলাম। সামনে পেলে কি যে করব আমি নিজেও জানি না। ঈশা ঝংকার তুলে হেসে উঠল। যারাও হাসলো। যারা ঈশাকে নিয়ে নিচে চলে গেল। সারাদিন আর শানের দেখা মিলল না। সন্ধ্যায় সবাই নিচে ড্রয়িং রুমে বসে নাস্তা আর আড্ডা দিচ্ছে। যারাও আড্ডায় যোগ দেওয়ার জন্য রুম থেকে বের হতেই শানকে দেখতে পায়, ফোন টিপতে টিপতে এদিকেই আসছে। যারার মাথায় আগুন ধপ করে জ্বলে উঠল। হাত মুষ্টিবদ্ধ করে শানের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার তো সাহস কম না? আমার রুমে থেকে আমার রুম নোংরা করে আমার ফেভারিট শাড়ি কেটে শেষ করে দিলেন, কেমন লোক আপনি? শানের চলন্ত পা থেমে গেল। ফোন থেকে চোখ তুলে যারাকে রেগে তাকিয়ে থাকতে দেখে মুখে বাঁকা হেসে বলল, আমি বারণ করছিলাম, শুনিসনি, তার ফল এটা। তাই বলে শাড়িটা নষ্ট করে দেবেন? এমন করছেন কেন আপনি? আমার কথা না শুনলে অমন হবে। কে আপনি? কোন দেশের প্রেসিডেন্ট যে আপনার কথা শুনতে হবে? আমি তোর প্রেসিডেন্ট। মানে? অত মানে জানতে হবে না,
তুই নাকি আমাকে সামনে পেলে কিস করবি বলেছিস ঈশাকে। যারা অবাক হয়ে লজ্জায় কান গরম হয়ে মুখে রক্তিম আবার ফুটে উঠল। মনে মনে ঈশাকে ইচ্ছে মতো ধুয়ে দিল। যারার মনে হচ্ছে এখনই মাটিটা ফাঁক হোক আরো ঢুকে পড়ুক। শান যারার দিকে ঝুঁকে গেল, যারা পিছিয়ে গেল। শান বলল, লজ্জা পাচ্ছিস নাকি? যারা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার সাথে ফাউল প্যাচার করার টাইম নেই। কথাটা বলে যারা আর এক দণ্ডও দাঁড়ালো না, এক প্রকার ছুটে পালিয়ে গেল। শান ঠোঁট চেপে হাসলো। সকালে সূর্যের রক্তিম আলোর চারিদিকে আলোকিত, বেশ বেলাও হয়ে গেছে। সকলে বসে চা খাচ্ছে আর গল্প করছে। যারা নিজেও আছে, রান্না করে শান্তি আর মামিদের কাছে হেল্প করতে গেছিল, সেই লেভেলের ঝাড়ি খেয়ে এখন মুখ গুমরা করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। শান মুচকি মুচকি হেসে চলেছে। হঠাৎ ঝংকার তুলে ফোন বেজে উঠল জারার। ফোন কানে নিয়ে এমন কথা শুনে জারার হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল। পরিবেশটা নিশ্চুপ হয়ে গেল। সকলের দৃষ্টির মধ্যমণি জারা। যারার ঠোঁটে তীর তীর করে ক্রমশ কাঁপছে, চোখ লাল হয়ে পানি টলমল করছে, কিন্তু কাঁদছে না। যারা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে কাপা কণ্ঠে বলল, কোথায় তুই? আমি আসছি। যারা ফোন কেটে সকলের দিকে তাকালো। ঈশা বলল, কি হয়েছে আপু, তুমি কাঁদছো কেন? যারা ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তোমরা গল্প করো, আমার একটা কাজ পড়ে গেছে, আমি আসছি। কথাটা বলে যারা আর কাউকে প্রশ্ন করার সময় না দিয়ে চলে গেল নিজের রুমে রেডি হতে। আর দাঁড়ালো না। যারা তাড়াতাড়ি রেডি হয়ে রুম থেকে বের হবার সময় শান্তি বেগম এসে বললেন, কি হয়েছে তোর, এমন বিধ্বস্ত লাগছে কেন? যারা তাড়াহুড়ো গলায় বলল, মনি, আমি এখন কিছু বলতে পারবো না, আমাকে যেতে হবে। আমি এসে সব বলবো, এখন সময় নেই বলার, আমি আসছি। তুই একা যাবি? বাসার গাড়ি নিয়ে যা, আমি শানকে বলছি। লাগবে না মনি, তুমি টেনশন করো না, আমি ঠিক মতো চলে আসবো। বাসার কারোরই বোধগম্য হলো না যারার কি হয়েছে। শান বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছিল। যারা আসতেই বলল, আসো, আমি পৌঁছে দিচ্ছি। যারা চলন্ত পায়ে বলল, লাগবে না। শান জোর করতে গিয়েও পিছিয়ে এলো। এই মুহূর্তে যারার সাথে ঝগড়া করে মুড খারাপ করার মানে হয় না। যারাকে দেখেই মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়েছে। এখন কিছু না বলাই বেটার। বাসার সামনে যেতেই যারা ভাগ্যক্রমে সিএনজি পেয়ে গেল। যারা হসপিটালের করিডোর দিয়ে দৌড়ে অপারেশন থিয়েটারের সামনে এসে রোহানকে দেখতে পেল। হাঁপাতে হাঁপাতে এসে বলল, রোহান, পুতুল কই? ঠিক আছে, ও সুস্থ আছে? ও বলো না, কি হলো, কথা বল না, কথা বলছিস না কেন? রোহান যারাকে শান্ত করার চেষ্টা করে বলল, শান্ত হও, এখানে বস আগে। যারার চোখ গেল চেয়ারে বসে থাকা পুতুলের মা আর ছোট ভাইয়ের দিকে। পুতুলের মা মুখে শাড়ি গুজে অঝোর ধারায় কাঁদছে। যারা ধীর পায়ে মাথা নিচু করে পুতুলের মায়ের সামনে গিয়ে ফ্লোরে বসে বলল, আমি সরি আন্টি, আমাকে মাফ করবে। আমি অপরাধীদের শাস্তি দিতে পারলাম না, আবার পুতুলকেও সুরক্ষা দিতে পারলাম না। পুতুলের মা ছলো ছলো চোখে যারার দিকে তাকিয়ে অগোছালো ভাবে বলল, না মা, এমন বলবে না। আমি জানি তুমি অনেক কষ্ট করেছ, কিন্তু কি বলতো, আমাদের নিম্নবিত্তদের কপালে কিচ্ছু থাকে না, সব সময় খারাপটাই হয়। দেখো না, আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে। ও আমার প্রথম সন্তান, আমাকে প্রথম মা বলে ডেকেছে। আমি ওর কষ্ট কিভাবে সহ্য করব বলো তো? ওর বাবা আজ যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমনটা হতো না। ভাগ্য আমাদের পাল্টে যেত, কিন্তু হলো না, সব এলোমেলো হয়ে গেল। কথাগুলো বলে আবারও অঝোর ধারায় কাঁদতে লাগলো। পুতুলের ছোট ভাইটা বড় বড় চোখে তাকিয়ে আছে। অবুঝ বাচ্চা, কিছু বুঝতে পারছে না। যারার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। যারা আর পুতুলের মাকে কিছুই বলল না। কি বা বলবে, কি বলে সান্ত্বনা দিবে? একটা মায়ের মেয়ের তার সবটা হারিয়ে ফেলেছে, তার জায়গায় নিজেকে আবিষ্কার করলে কখনোই সান্ত্বনা আসবে না। যারা চোখ মুছে উঠে দাঁড়িয়ে রোহানের কাছে গিয়ে কঠিন গলায় বলল, আমি তোকে বলছিলাম না পুতুলদের বাসায় পুলিশ ফোর্স দিতে? তুই আমার কথা শুনলি না? দেখলি এখন ওই শয়তানগুলো কি করলো? আমি পুলিশ ফোর্স দিয়েছিলাম, জানি না কিভাবে হলো। পুলিশগুলো ওখানেই ছিল, গুলির আওয়াজ শুনতে পেয়ে ওরা ভিতরে গিয়েছে। কেমন পুলিশ যে ওয়ান ডিউটিতে কাজে ঢিলেমি করে। আজ তারা যদি ঠিক মতো ডিউটিটা করতো না, তাহলে এখন পুতুল সুস্থ থাকতো আর অপরাধীরাও ধরা পড়তো।
রোহানের কিছু বলার মুখ থাকলো না, চুপ হয়ে গেল। যারা পুতুলের মায়ের পাশে বসে দোয়া করতে লাগলো যেন পুতুল সুস্থ হয়ে যায়। কয়েক ঘন্টা পর দুপুর 12টায় ওটি থেকে ডক্টর বের হলো। সবাই ডক্টরের কাছে গেল। সরি, শি ইজ নো মোর। পুতুলের মা হাউমাউ করে কেঁদে উঠল। এতক্ষণে আশা করে বসে থাকা মায়ের আর্তনাদ যারা থমকে গেল। চোখ দিয়ে পানি পড়লো না, বিড়বিড় করে নিজেকে দোষারোপ করতে লাগলো। সন্ধ্যা হয়ে আসলো। যারার ব্যাগে অনবরত ফোন বেজে চলছে। যারা পুতুলদের বাসার সিমেন্টের বাধাই করা ফ্লোরে বসে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ আগেই পুতুলের শেষ বিদায় দিয়েছে। পুতুলের মা কেঁদে যাচ্ছে সকাল থেকে, কেউ কিছু খায়নি, না খাওয়া আছে সবাই। এত সব কাহিনীর পর কে খেতে পারে? কোনো মাই খাবার মুখে তুলতে পারবে না। রোহান যারার কাছে এসে বলল, যারা ওঠ, বাসায় চল, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় দিয়ে আসি তোকে। যারা ছলছল চোখে তাকালো রোহানের দিকে। রোহান আশ্বাস দিল। যারা পুতুলের মায়ের পাশে বসলো কিছুক্ষণ। যারা বাসায় আসতেই দেখলো সকলে ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসে আছে। যারাকে দেখে শান উঠে এসে যারার সামনে এসে বলল, তোকে কতবার ফোন দিয়েছি আর তুই একবারও ফোন তুললি না। নিজেকে কি ভাবিস? তোর জন্য সকলে চিন্তায় মরে যাচ্ছে আর তোর কিছু যায় আসে না। ফোনটা ধরে তো কথা বলে জানাতে পারিস কোথায় আছিস। যারা শানের দিকে তাকালো, মুখ দিয়ে কোনো টু শব্দ করলো না। শান সহ সকলে চমকে উঠলো। যারার চোখ অসম্ভব লাল হয়ে ফুলে আছে। যারা কিছু না বলে উপরে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ না হয়ে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়লো। শান্তি বেগম এসে যারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিরে, কি হয়েছে বল আমাকে। যারা শান্তির কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে উঠে বলল, জানো মনি, আমি ওকে বাঁচাতে পারিনি। ও চলে গেছে আব্বু আম্মুর মতো। জানো মনি, ওই শয়তানগুলো ওকে মেরে ফেলেছে। ওই শয়তানগুলোর আমি শাস্তি দিতে পারিনি। ওরা মেয়েটাকে মেরে ফেললো। জানো মনি, ওর মা খুব কাঁদছিল। আমি অলক্ষী, তাই না মনি? আমার জন্য সবটা হলো। আমার জন্য এত খারাপ হলো। কেন হলো? আমি এত খারাপ কেন মনি? কেন মনি? শান্তি চুপ করে সব শুনে বলল, এটাতে তোমার হাত ছিল না। এটার জন্য কেন নিজেকে ব্লেম করছো? এত কেঁদো না, মাথা ব্যথা করবে। যারা কেঁদে গেল। আজকের দিনটা অদ্ভুত। কখনো আকাশ কালো মেঘে ছেয়ে বৃষ্টি, তো কখনো বা আকাশে মিষ্টি রোদ, সাথে শীতল মন মাতাল ছুঁয়ে যাওয়া বাতাস তো আছেই। সেই আকাশ পানে গভীর উদাসীন চোখে তাকিয়ে আছে যারা। মনটা তার বিক্ষিপ্ত, অগোছালো বিরক্তিতে ভরপুর। সেদিনের পর কয়েকটা দিন কেটে গেছে। যারা নিজেকে শান্ত করতে পারে নাই। উতলা মনে নিজেকেই বারবার দোষারোপ করছে। আগের চেয়ে এখন একবারে শান্ত হয়ে গেছে। শান ঝগড়া করতে আসলেও যারা চুপ থাকে, কিছু বলে না। প্রয়োজনীয় কথা একটা কথাও তার মুখ দিয়ে বের হয় না। ঈশার বিয়ে আর বেশি দিন বাকি নেই। বাড়ির সবাই হুলস্থল বাঁধিয়ে দিয়েছে। আজ সকলে মিলে ঈশার বিয়ের শপিং করতে যাবে। তাতে যারা বাদ সাধলেও শান্তির ধমক খেয়ে আর কিছু বলেনি। এখন সাদামাটা হয়ে রেডি হয়ে সবার আগে ড্রয়িং রুমে এসে বসে আছে। এক এক করে সকলে আসলো। যারা চুপচাপ বসে আছে গাড়ির ফ্রন্ট সিটে। শান ড্রাইভিং সিটে বসে যারার দিকে আর চোখে তাকাচ্ছে বারবার। পিছনে বসে কাজিনরা গল্পের আড্ডায় জমিয়েছে। হাসাহাসির রোল পড়ে গেছে। যারার খুব বিরক্ত লাগছে, কিছু বলতেও পারছে না। চোখ মুখ কুচকে বসে রইল। শপিং মলে এসে যারা এক পুরো চুপ করে ঘাপটি মেরে বসে রইল। শপিং এর শেষ পর্যায়ে চলে এসেছে ওরা। যারা একটা কিছুই কিনে নাই, শুধু চুপচাপ বসে সব দেখছে। শান এগুলো দেখতে দেখতে নিজেও বিরক্ত হয়ে গেছে যারার উপর। শান বিরক্ত নিয়ে যারার কাছে গিয়ে যারাকে হ্যাচকা টানে উঠিয়ে দাঁড় করালো। যারা বড় বড় চোখ করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো শান কি করতে চাইছে, কিন্তু শান কিছু না বলে যারার হাত ধরে টেনে সকলের চোখের আড়ালে নিয়ে গেল। যারা হাত ছাড়াতে চাইলেও পারলো না পুরুষালীর শক্তির সাথে। কি সমস্যা তোর? যারা কিছু বলল না, শান্ত চোখে তাকিয়ে রইল শানের দিকে। শানের রাগের মাত্রা তীর তীর করে বাড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে বলল, কি হলো, কথা বলছিস না কেন? বোবা তুই, কথা বলতে পারিস না? যারা কিছু বলতে যাবে তখনই জিহানের বোন জিয়া এসে বলল, তোমরা এখানে কি করছো? সকালে খুঁজছে যারা আপু তোমাদের। শান বলল, জিয়া, আপনি গিয়ে বলুন যারার মাথা ব্যথা করছে, সেজন্য আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি। কিন্তু আপনি প্লিজ কষ্ট করে বলে দিবেন। যারা মুখ খুলে বলল, না না, আমি কখন। শান ধমক দিয়ে বলল, শাট আপ।
এতক্ষণ যখন কথা বলিসনি তখন এখনো কথা বলবি না। কথাটা বলে যারাকে টানতে টানতে নিয়ে গেল শান। জিয়া হাঁ করে তাকিয়ে দেখলো যারা মনে মনে ভয়ে শেষ। এখন না জানি শান আবার কি করে বসে। এক প্রকার জোর জবরদস্তি করে যারাকে বাসায় আনলো শান। বাসা এখন ফুল ফাঁকা, সুমিও নাই। যারাকে সোফায় বসিয়ে শান গ্লাসে পানি এনে যারাকে দিল। যারা এক চুমুকে শেষ করে বলল, বাসায় আনলেন কেন? মনি জানলে কষ্ট পাবে। ও রিয়েলি? মনি কষ্ট পাবে? মনি যে তোর এই চুপচাপ বসে থাকা দেখে যে কষ্ট পাচ্ছে সেটা তোর চোখে পড়ে না? যারা চুপ করে থাকলো। শান আবারও বলল, তুই কিছু বুঝিস না? এত অবুঝ কেন তুই? তোর চুপ করে থাকায় একজনের বুকটা জ্বলে পড়ে শেষ হয়ে যায়। হৃদয় দহনটা তুই একমাত্র নেভাতে পারবি, বুঝিস না তুই? কিছু বুঝিস না? অবুঝ হয়ে রয়ে যাবি সারা জীবন। একজন যে তোকে দিনের পর দিন ভালোবাসে সেটা তুই বুঝিস না। তোর খারাপগুলি শুধু দেখে গেলি, ভালোগুলো তোর চোখে পড়ে না। তার কষ্ট তোর চোখে পড়ে না, তার কষ্টে তোর কষ্ট হয় না। শানের এমন পেঁচানো কথায় যারা স্তব্ধ হয়ে গেল। বুঝতে অসুবিধা হলো না শান কি বলছে। অজান্তেই মনটা পুলকিত হয়ে গেল, চোখে পানি ভিড় জমলো। কিছু বলার আগেই বাসার সবাই চলে আসলো। অতি সাবধানে লুকিয়ে চোখের অশ্রুকণাগুলো মুছে নিল। যারা শান চলে আসায় কেউ কোনো কথা জিজ্ঞেস করলো না। একটু স্পেস দেওয়া উচিত তাদের। সম্পর্কটা স্বাভাবিক হওয়া দরকার। আর কতদিন তারা এমন দূরে দূরে থাকবে? আদৌ কি তাদের ভালোবাসা প্রেম নামক শব্দগুলো দুজন দুজনকে বলতে পারবে? সকলে ক্লান্ত হয়ে যার যার রুমে চলে গেল। যারা নিজেও চলে গেল। শানের সামনে কেন জানি হঠাৎ লজ্জা লাগতে শুরু করেছে। সন্ধ্যার দিকে সকলে মিলে ঈশার বিয়ের শপিং গুলো দেখতে লাগলো। যারা নিজেও সেখানে ছিল, যত সম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। সকলের সাথে থেকে ডিপ্রেশন থেকে বের হবার চেষ্টা করছে। ঈশা বলল, যারা আবু, তুমি তো কিছুই নাওনি, তাহলে কি পড়বে? আমার যা আছে তাতে হয়ে যাবে, কেনা লাগবে না কিছু। শান্তি বেগম বাদ সাধলেন, বলল, না, কাল তুই আর শানকে নিজের পছন্দ মতো কিনে আনিস। শানও কিছু কিনে নি। লাগবে না মনি? আমি বলছি মানে লাগবে। যারা চুপ হয়ে গেল। মনি কষ্ট পায় এমন কিছু করতে চাইছে না। তাছাড়া শানের সাথে কিছু কথাও আছে। শান কি সত্যি তাকে ভালোবাসে, নাকি সেটা তার মনের ভুল, নাকি সে শুনতে ভুল করলো? রাতে খাবার টেবিলে সকলে থাকলেও শান ছিল না। যারা অদ্ভুত লাগলো, গেল কোথায় মানুষটা? কথায় কথায় জানতে পারলো শান আজ ফ্রেন্ডদের সাথে রাতে বাইরে বারবিকিউ পার্টি করবে। যারা আকাশ থেকে পড়লো, এই বৃষ্টির সময় রাতে পার্টি, তাও আবার বারবিকিউ। যারা নিজে নিজে ভাবলো যারা নিজে পাগল, নাকি শান আর শানের ফ্রেন্ডরা পাগল। এটা নিয়ে সকলে হাসাহাসি করলো অনেক। লাল রক্তের চারিদিকে ভেসে যাচ্ছে মানুষজন, ব্যথায় কাতরাচ্ছে। রক্তের বিটগুটি গন্ধে যারা চোখ মুখ কুচকে মুখে উড়না দিয়ে চেপে ধরে। ভয়ে তার সারা শরীর কাটা দিয়েছে, যেন কোনো এক মৃত্যুপুরী। যারা এই অদ্ভুত দেশ থেকে বের হবার জন্য এদিক ওদিক দৌড়ে পথ খুঁজতে লাগলো, কিন্তু ও যেদিকেই যাচ্ছে সেদিকেই ব্যথায় কাতরানোর শব্দ। যারা নিজের মাথা দোহাত দিয়ে চেপে ধরলো। হঠাৎ যারার কাঁধে কেউ হাত রাখলো। যারা চমকে কিছু না ভেবেই পেছনে ফিরে তাকালো। শানকে দেখে জাপটে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন আপনি? জানেন আপনি আমি কতটা ভয় পাইছিলাম। পেটের তীব্র ব্যথায় যারা পেটে হাত দিয়ে পিছিয়ে এলো শানের থেকে। পেট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। যারার মাথা ঘুরে গেল, শরীরে শক্তি ফুরিয়ে এলো। ছলছল চোখে শানের দিকে তাকিয়ে মাটিতে শুয়ে পড়লো। শানের হাতে রক্ত মাখা ধারালো ছুরি। যারা থমকালো। ঝাপসা চোখে শানের অধরে লেগে থাকা অদ্ভুত সুন্দর হাসিটা, যেটাতে বারবার মরে যেতে ইচ্ছে হতো, আজ সেই হাসিতেই খুন হলো। যারা চিৎকার দিয়ে উঠে বসলো। দর দর করে ঘাম পেয়ে পড়তে লাগলো কপাল দিয়ে। যারা চারিদিকে দেখলো ড্রিম লাইটের আলো, বাহিরে ভোরের আলো ফুটেছে। থাই খোলা থাকায় স্পষ্ট সবকিছু। না, সে রুমেই আছে। যারা পাশের টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে পানি খেলো। নিজ মুখেই বলল, কি ভয়ঙ্কর স্বপ্ন! তা আবার
শান আমাকে খুন না, শান ভাইয়া আর যাই করুক এটা করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। যারা এপাশ ওপাশ ফিরে আর ঘুম হলো না, উঠে নামাজ আদায় করে মন স্থির হলো। ছাদে কিছুক্ষণ পায়চারি করে রুমে এসে একটা গল্পের বই নিয়ে বসলো। 8টার দিকে নিচে নামলো যারা। অনেকে তখনও ঘুমোচ্ছে, আবার অনেকে ঘুম থেকে উঠে নাস্তা করছে। নিচে এসে দাঁড়াতেই শানের ফুপু বলে উঠলো, কি রে শান্তি, বউকে এত ছাড় দিস কেন? বোনের মেয়ে বলে দেখিস একদিন মাথায় উঠে যাবে। নাচবে, এত লাই দিস না। পড়াশুনো করেছে, এবার স্বামী সংসারের হাল ধরুক, তা না হলে আবার কি না কি করে। রাতের বেলায় ও বাসার বাইরে থাকে, এগুলো কিভাবে মানিস? রাত বিরেতে বাইরে থেকে কি করে খোঁজ খবর রাখিস তো, নাকি সেটাও করিস না? শানের আরেক ফুপু বলে উঠলো, শান্তি, তোমার ছেলে আর ছেলের বউ আলাদা থাকে নাকি? তেমনটাই তো দেখলাম। বাবা, তোমাদের ব্যাপার স্যাপারই তো আলাদা, তা কি সমস্যা বউয়ের? পরের কথাটা কি সেটা যারা বুঝতে পারলো না। এমনিতেই সকালের স্বপ্নটার জন্য মন খারাপ ছিল, তার উপর